হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করছি ফিজিক্সে, তার নাম হচ্ছে ফোর্স অ্যান্ড লজ অফ মোশন, মানে বাংলায় যেটাকে বলা হয় বল এবং গতির সূত্রাবলী। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা এর আগে ফিজিক্সের কোন চ্যাপ্টার কমপ্লিট করেছি? মোশন চ্যাপ্টার কমপ্লিট করেছি। এগুলো কোথাও না কোথাও এই মোশন, ফোর্স অ্যান্ড লজ অফ মোশন, গ্র্যাভিটেশন, এগুলো কোথাও না কোথাও একই টাইপের চ্যাপ্টার, কিন্তু অনেক আলাদা। মানে এগুলো থেকে পৃথক পৃথকভাবে তোমাদের কোশ্চেন আসে, মানে প্রত্যেকটা এক্সামে, রেলওয়ে যে কোনো এক্সামে এখান থেকে কোশ্চেন পাবে না এরকম কোনো শিফট নেই। মানে এতটাই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মোশন চ্যাপ্টারটা। আশা করি তোমরা ভালো করে রিভিশন দিয়েছো। আজকে আমরা ফোর্স অ্যান্ড লজ অফ মোশন, মানে বল এবং গতি সূত্রাবলী সম্বন্ধে পড়বো। যারা আগের চ্যাপ্টারে বলছিল আইজাক নিউটনের কথা, সেখানে আমরা এই চ্যাপ্টারে আমরা সমস্ত কিছু পড়বো। ঠিক আছে। আচ্ছা, একটা কথা, গলার অবস্থা ভীষণ খারাপ, সেই জন্য মানডে কালকে ক্লাস নিতে পারিনি। মানে ভীষণ খারাপ ছিল, কাল তো কথাই বলতে পারছিলাম না। আজকে চেষ্টা করবো যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। যদি একটু এদিক ওদিক হয় একটু অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, গলার অবস্থা খুবই খারাপ। আচ্ছা, আজকে পার্ট 1, ক্লাস নাম্বার 57। যারা নতুন তাদেরকে বলে রাখি, এর আগে আমাদের 56 56টা ক্লাস হয়ে গেছে এবং সমস্ত প্লেলিস্ট বানানো আছে। একটাই প্লেলিস্টের মধ্যে তোমরা সব মানে পরপর সমস্ত কিছু পেয়ে যাবে। বায়োলজি কমপ্লিট হয়ে গেছে, ফিজিক্সের বেশ কিছু চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা পরপর চাইলে সিকোয়েন্সে পরপর ভিডিও দেখতে পারো। ঠিক আছে, তো চলো আজকে শুরু করা যাক, ফোর্স অ্যান্ড লজ অফ মোশন। আরেকটা কথা, নিউমেরিক্যাল কোশ্চেন এখান থেকে প্রচুর দেয়। আগে যে আমরা মোশন চ্যাপ্টারটা পড়েছি, ওখানে দেখতে পেয়েছি, ওখান থেকে তোমাদের নিউমেরিক্যাল কোশ্চেন অনেক করেছিলাম। ওই একটা চ্যাপ্টার যেখান থেকে অনেক নিউমেরিক্যাল দেয়। ফোর্স অ্যান্ড লস অফ মোশন, এখান থেকে নিউমেরিক্যাল কোশ্চেন দেয়। সমস্ত করবো আমরা, আগে ভালো করে বোঝো, নাহলে আমি যখন নিউমেরিক্যাল কোশ্চেন করাবো বা প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন এসছে আমি লাস্টে করাই না, তোমাদের অনেক বেশি অসুবিধা হবে। তো ভালো করে চ্যাপ্টারটা ভালো করে বুঝবে আগে। ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা আমি বলে রাখি শর্টে, যারা কারেন্ট অ্যাফেয়ার্সের সম্বন্ধে বলছো, আমাদের 1 জুন 2025 থেকে 1 জুন 2026 পুরো 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স আছে। স্পিডি পাবলিকেশন থেকে বানানো, সম্পূর্ণ বাংলা ভাষায়, টপিক ওয়াইজ অনলাইনের বোধ পেয়ে যাবে। 99 রুপিস প্রাইস আছে। ঠিক আছে, এই একটা নিচে নাম্বার দেখতে পাচ্ছ, তো আমি লিখে দিচ্ছি এখানে 9382265172, 9382265172। এই নাম্বারে তোমরা সিম্পল হোয়াটসঅ্যাপ করবে, কিউআর কোড দেওয়া হবে, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, হোয়াটসঅ্যাপে তোমাদের পিডিএফ সেন্ড করে দেওয়া হবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ। চলো দেখো, ফোর্স অ্যান্ড লজ অফ মোশন, যখনই আমরা বল এবং গতি সম্বন্ধে কোনো কিছু বলতে চাইবো বা কোনো কিছু আমরা বোঝাবো, তখন একটা সায়েন্টিস্টের নাম খুব ভালো করে মনে রাখো, যার নাম হচ্ছে আইজাক নিউটন। ইনি বলতে পারো, মানে আমি একটা কথা বলবো, মানে আমি জানি না যে এনার প্রত্যেকটা সায়েন্টিস্টের আলাদা আলাদা অবদান আছে, তারা মারাত্মক ট্যালেন্টেড, তাদের মানে তাদের ভূমিকা অবদান আমাদের জীবনে প্রচুর। কিন্তু কোথাও না কোথাও এই স্যার আইজাক নিউটন, ইনি একজন অসাধারণ মানুষ, অসাধারণ। মানে এনার মতো সায়েন্টিস্ট না এসেছে না আসবে। আমি তো মনে করি ইনি পৃথিবীর বাইরের কোনো এমন একজন যিনি কিনা আমাদেরকে এত কিছু দিয়ে গেছেন। মানে ইনি শুধুমাত্র, আমরা আইজাক নিউটন মানে আমরা জানি শুধু গ্র্যাভিটেশন, তা নয়, অনেক অবদান আছে। তুমি ম্যাথামেটিক্সে চলে যাও, ম্যাথামেটিক্স ফিল্ডে চলে যাও, এনাকে ছাড়া কোনো কিছু পসিবল নয়। মানে যদি ম্যাথামেটিক্সে সেই লেভেলে যাও, এনাকে পাবে, প্রত্যেকটা মুহূর্তে এনাকে পাবে। ঠিক আছে, মানে ইনি ছাড়া কোনো কিছুই পসিবল নয়। যদি ফিজিক্সে চলে যাও, ইনি শুধু সায়েন্টিস্ট নন, মানে ফিজিক্সের ম্যাথামেটিশিয়ান, কী বলবো, ফিলোসফার, মানে এভরিথিং। মানে এনার এত ট্যালেন্ট, যতটা বলবো ততটা কম বলা হবে। ঠিক আছে, যাই হোক, আমাদের ট্যালেন্ট নিয়ে ব্যাপার নেই। আমাদের এক্সামে প্রশ্ন একটাই আসবে এখান থেকে, যদি আসে যে ইনি, দেখো আমাদের এখনকার দিনে কি হয় না, কোনো কিছু যখন আমরা আবিষ্কার করি বা কোনো কিছু আমরা ডিসকভার করি, বা ডিসকভার তো ছেড়ে দাও, আমরা কোনো কিছু সামান্য কিছু ভালো হোটেলে খেতে গেলাম, কোথাও ঘুরতে গেলাম, কোথাও কী করলাম, আমরা কী করি না, ফেসবুকে আপলোড করে দিই, ইনস্টাগ্রামে আপলোড করে দিই। হ্যাঁ, মানুষের কাছে জানাই যে দেখো আমরা এটা করছি। তখনকার দিনে তো এত সুবিধা ছিল না। তো ইনি যা কিছু আবিষ্কার করেছেন, এই ফোর্স, ল অফ মোশন সম্বন্ধে যা কিছু বলে গেছেন, এই সমস্ত কিছু তিনি একটা বইতে লিখে গেছেন। সেই বইয়ের নাম হচ্ছে ফিলোসফি ন্যাচুরালস প্রিন্সিপিয়া ম্যাথামেটিসিয়া। এই বইটা 1687 ইনি পাবলিশ করেছিলেন, এনার লেখা। ঠিক আছে, পরীক্ষায় আসার চান্স খুব কম, তাও বলে দিলাম। এই বইটা তিনি লিখেছিলেন এবং এখানেই ইনি ফোর্স অ্যান্ড লস অফ মোশন সম্বন্ধে ডিটেলসে বলে গেছেন। ঠিক আছে, চলো দেখো, মোশন সম্বন্ধে আমরা কিছু ধারণা পেয়েছি। মোশন সম্বন্ধে কি ধারণা পেয়েছি না, যে বস্তু স্থির অবস্থায় আছে, কনস্ট্যান্ট স্থির অবস্থায় আছে, তাকে আমরা কি বলবো, এটা রেস্ট কন্ডিশনে আছে, স্থির অবস্থাতে আছে। ঠিক আছে, যদি কোনো বস্তু কন্টিনিউস তার স্থান পরিবর্তন করে, সাপোজ একটা বলকে আমি গড়িয়ে দিলাম, সেই বলটা গড়াতে চলছে, আমরা সেটাকে কি বলি, মোশন অবস্থায় আছে, গতি অবস্থায় আছে। ঠিক কি না? হ্যাঁ স্যার, আগে চ্যাপ্টারতে আমরা ডিটেলসে পড়েছি। এবার ব্যাপার হচ্ছে, এই যে রেস্ট কন্ডিশনে আছে,
এবং এ যে গতিশীল হয়ে গেছে এর পিছনে কারণ কি? এমন তো কিছু কারণ আছে যে একে কি না গতি দিচ্ছে, একে কি না রেস্ট অবস্থায় রেখেছে। আর এরকম আছে না? আছে নেই? ধরো সাপোজ একটা বলকে আমি গড়িয়ে দিলাম, একটা পর কি হয়ে যাবে? সেটা কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। মানে যখন বলটা গড়াচ্ছে তখন এটা কি অবস্থায় আছে? মোশন অবস্থায় আছে। ভালো করে বুঝবে। মানে এই চ্যাপ্টারটার মানেই অনেকে ফার্স্ট কি নিউটনের প্রথম সূত্র কি দ্বিতীয় সূত্র কি দুটো নিউমেরিক্যাল করে দিলে ভাবলে হয়ে গেলে। অ্যাকচুয়ালি নয়, অনেক ডেপথে প্রশ্ন আসে, অনেক ডেপথে। 25-26-এর প্রিভিয়াস ইয়ার খুলে দেখবে, এমন এমন কোশ্চেন দিয়েছে যদি ডিটেলসে না বোঝো কখনোই করা পসিবল নয়। ঠিক আছে? তো এই প্রথমে এটা কি ছিল না? মোশন অবস্থায় ছিল এবং একটা টাইমের পর কি হয়ে যাচ্ছে? রেস্ট অবস্থায়। তো এর পিছনে কারণ কি? এর পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে যে একটা বল গতিশীল হলোই বা কেন এবং একটা টাইমের পরে স্থির হলোই বা কেন। দেখো, আমাদের নিউটন তার প্রথম সূত্রে বলেছিলেন যে ধরো একটা বল, এটাকে আমি যখন গতিশীল করতে চাই, এটা তো রেস্ট কন্ডিশনে আছে। আর একে যদি কেউ না ছেড়ে, না ডিস্টার্ব করে, না কিছু করে, যে আমি ভাই আমি আমার জায়গায় থাকবো, কি কন্ডিশনে আছে? রেস্ট কন্ডিশনে আছে। ঠিক আছে? যখন আমি একে একটা কিছু দিলাম, এ কি হলো না? গতিশীল হলো। এই যে বাইরে থেকে যেটা প্রয়োগ করছি না, সেটাকে বলা হয় বল বা ফোর্স। তো বাইরে থেকে কোনো প্রযুক্ত বল যদি না দিই আমি, কখনোই একটা স্থির বস্তু কখনোই গতিশীল হবে না, বা গতিশীল বস্তু কখনোই স্থির হবে না। বোঝা গেল? নিউটনের প্রথম সূত্র কি বলে? যে বাইরে থেকে কোনো প্রযুক্ত বল দ্বারা বাধা যদি না দেওয়া হয়, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। আমি একটা বস্তুকে এখানে রেখে গেলাম, এই বস্তুকে একটা রেখে গেলাম আমি, যে চলো একটা বল আজকে নামিয়ে দিয়ে গেলাম। আমি আজ থেকে আমার 2 জেনারেশন 3 জেনারেশনের পরে যদি এসে দেখি, সেই দেখবো বলটা সেই জায়গাতেই পড়ে আছে। ঠিক আছে? তো বাইরে থেকে যদি আমি কোনো রকম ফোর্স না দিই, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এবং গতিশীল বস্তু, ধরো একটা বলকে আমি গড়িয়ে দিলাম, সেই বস্তুটা চিরকাল গতিশীল অবস্থায় চলতে থাকবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার, আমি যদি একটা বলকে আজকে রেখে যাই, আমি একদিন পরে এসেই পাবো না। বা ধরো একটা কাগজের টুকরো পড়ে আছে, সেই কাগজের টুকরোটা কি হলো? আমি দেখলাম যে এখানে রয়েছে, কিছুক্ষণ পর দেখছি সেই কাগজের টুকরোটা এখানে চলে এসছে। তো আমি তো হাতই লাগাইনি স্যার, টাচই করিনি, তো এলো কীভাবে? আরে বাইরে থেকে প্রযুক্ত বল মানে শুধু মানুষ নয়, হতে পারে হাওয়ার মাধ্যমে উড়ে চলে এসেছে। হ্যাঁ, হতে পারে আমি একটা বল আজকে রেখে যাচ্ছি, সেই বলটা অনেক বিয়োজক পদার্থ আছে, অনেক কিছু আছে, যে এই বলটা এখানটাই পড়ে নষ্ট হয়ে গেল, বা এই বলটা হাওয়ার মাধ্যমে কিছুর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে চলে গেল। তো কোথাও না কোথাও বাইরে থেকে আমার বল তো প্রযুক্ত আমি করছি না, তাই স্থির বস্তুটা স্থির কি থাকছে না। এবার তোমরা বলবে স্যার, একটা বল যে আমি গড়িয়ে দিলাম, ধরুন মাটিতে গড়িয়ে দেওয়ার পর কি হলো? আরে গড়িয়ে দেওয়ার, আচ্ছা এগুলো আমি না একটু অ্যানিমেশনের সঙ্গে বোঝাই। ঠিক আছে? এগুলো তোমাদের মুখে বলার থেকে আমি ছবির মাধ্যমে বোঝাই, আরও ভালো করে বুঝতে পারবে। চলো নেক্সট স্লাইডে চলো। দেখো, আমাদের নিউটনের প্রথম গতিসূত্র একটাই জিনিস বলে, এদিকে লক্ষ্য করো, বলছে বাইরে থেকে কোনো প্রযুক্ত বল, এক্সটার্নাল ফোর্স যদি বাধা না দেওয়া হয়, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। দেখো, এই যে বলটা আছে, এই বলটা কন্টিনিউ কি হচ্ছে? এক স্থান থেকে অপর স্থানে মুভ করছে। ঠিক আছে? এবার তোমরা বলবে স্যার, আমরা তো বলটাকে থামাচ্ছি না, তাহলে থামছে কি করে? দেখো, এখানে কোথাও না কোথাও অপোজিট সাইড থেকে না ঘর্ষণ বল লাগে। আমাদের পরে পড়বো, আমরা এখন ফোর্স পড়বো। অপোজিট সাইড থেকে কী লাগে? ঘর্ষণ বল লাগে, ফ্রিকশন লাগে। সেই জন্য কী হয়? একটা টাইমের পর বলটা গিয়ে পড়ে স্থির হয়ে যায়। যদি কি না এই বলটা মানে কোনো রকম ঘর্ষণ বল নেই, কোনো কিছু নেই, মানে কিচ্ছু নেই, ধরো বাধা দেওয়ার মতন কোনো জিনিস নেই, তাহলে কি হতো? এই বলটা গড়িয়ে সমবেগে সরল রেখায় সারা জীবন চলতে থাকতো। তো মনে রাখবে, বাইরে দেখুন এই বলটা স্থির আছে, যদি বাইরে থেকে কোনো রকম কোনো ফোর্স না লাগে, তাহলে এই বলটা সারা জীবনই স্থির অবস্থাতেই থাকবে, একে কোনোভাবে মুভ করানো যাবে না। বোঝা গেল? সহজ কথায় বলতে গেলে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে সে তার অবস্থা বা গতি বা স্থিতি অবস্থা যেটাই থাক না কেন, সেই অবস্থার পরিবর্তন করতে পারে না। বোঝা গেল? এটাই হচ্ছে প্রথম গতিসূত্র। ওকে, তাহলে একটা জিনিস আমাকে একটা জিনিস বলো, আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি পেলাম না? বলের পরিভাষা পেলাম, বলের সংজ্ঞা পেলাম, যে বল জিনিসটা কি না? এমন একটা জিনিস বল, যে বাইরে থেকে কোনো কিছু প্রযুক্ত না করলে সে তার অবস্থার পরিবর্তন করছে না, এটা হচ্ছে বল। তো কি পেলাম আমরা? বলের সংজ্ঞা পেলাম। ঠিক আছে স্যার, চলো নেক্সট দেখো। আচ্ছা, নেক্সট যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। এই যে বলটা স্থির অবস্থায় আছে, একে যদি বাইরে থেকে কোনো রকমভাবে এর কন্ডিশন কি না? স্থির কন্ডিশন, একটা জায়গাতে স্টেবল অবস্থায় রয়েছে, রেস্ট কন্ডিশনে আছে। তো আমি যদি একে বাইরে থেকে কোনো রকমভাবে বল প্রযুক্ত না করি,
আমি যদি একে বাইরে থেকে কোনো কিছু বল প্রযুক্ত না করি, এর অবস্থান পরিবর্তন করতে চাই কি? না স্যার, চায় না। আরে সাপোজ ধরো তোমার পড়তে বসার ইচ্ছা নেই, পড়তে বসতে চাও না, তুমি পড়তে বসতে চাও না। আমি ছোটোবেলায় পড়াশোনায় ভীষণ খারাপ ছিলাম, আমি পড়তে বসতে চাইতাম না, সবসময় খেলে বেড়াতাম। তো আমি কি চাইবো? আমার 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 কি, আমি চাইছি যে আমি পড়তে বসবো না। এটা কি? এটা হচ্ছে আমার একটা কন্ডিশন যে আমি পড়তে বসবো না। কিন্তু যখনই বাবা এসে দু ঘা দিল, সঙ্গে সঙ্গে আমি কি করলাম? পড়তে বসে গেলাম। তো বাইরে থেকে কোথাও না কোথাও বল প্রযুক্ত হলো, বাইরে থেকে বল প্রযুক্ত হলো, তখনই আমার কন্ডিশন চেঞ্জ হলো। ঠিক সেই রকমই এই যে বলটা এখানে পড়ে আছে, এটা কি? এটা হচ্ছে তার কন্ডিশন। এই কন্ডিশনটাকে বলা হয় জাড্যতা। যদি স্থির অবস্থায় থাকে সেটাকে বলবো স্থিতিজাড্য। মানে এই জড়তা, এর যে জড়তা বা জাড্যতা, এটা পরিবর্তন করতে চায় না। যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকতে চায়, যে আমি স্থির আছি, আমি স্থির অবস্থাতেই থাকবো, আমি স্থির অবস্থাতেই থাকবো। বাইরে থেকে বল প্রযুক্ত না হলে সে স্থির অবস্থাতেই থাকবে। এটা হচ্ছে জাড্যতা বলে। যেমন এই বস্তুটা গতিশীল অবস্থায় আছে, এই গতিশীল কন্টিনিউ গতি করছে। একে যদি বাইরে থেকে, যেমন ফ্রিকশন বল পিছন থেকে মানে অপোজিট সাইড থেকে লাগছে, বা কেউ যদি হাতে করে থামিয়ে না দেয়, মানে মোট কথা বল যদি প্রযুক্ত করা না হয়, এই গতিশীল বস্তুটা গতিশীল অবস্থাতেই থাকবে। এই চাইবে না তার অবস্থার পরিবর্তন করতে, হ্যাঁ কি না? এই চাইবে না অবস্থার পরিবর্তন করতে। বোঝা গেল? তো এইটা হচ্ছে এর জাড্যতা, এর জড়তা, যে আমি গতিশীল অবস্থায় আছি, আমি গতিশীল অবস্থাতেই থাকবো। তো এটা হলো গতিজাড্য। বোঝা গেল? তো জাড্যতা কাকে বলে? চলো নেক্সট স্লাইডে আমরা জানবো জাড্যতা কি। দেখো, জড়তা বা জাড্যতা কি। দেখো, জাড্য হচ্ছে পদার্থের একটা মৌলিক ধর্ম। কোনো বস্তু যে অবস্থায় আছে, স্থির থাক, গতিশীল থাক, সেই অবস্থাতে চিরকাল টিকে থাকতে চাই, আমি এই অবস্থাতেই থাকবো। এই যে প্রবণতা, এইটাকে বলে জাড্য। অর্থাৎ কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ না করলে সে তার অবস্থান পরিবর্তনই করতে চায় না। তাহলে জাড্যতা আমরা কোন সূত্র থেকে পাচ্ছি? নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাচ্ছি। ওকে স্যার। আচ্ছা, বস্তুর ভর হলো জাড্যতার পরিমাপ। একটা জিনিস আমাকে বলো, এইসব ছেড়ে দাও, আমাকে একটা জিনিস বলো। ধরো এখানে একটা, আমি 500 গ্রামের বল নিচ্ছি, আর আমি এখানে একটা 20 কেজির বল নিচ্ছি। ঠিক আছে স্যার। কাকে আমার মানে যে অবস্থায় আছে সেই অবস্থায় অবস্থার পরিবর্তন করতে কাকে আমাকে কম বল প্রয়োগ করতে হবে বলো? এই 500 গ্রামের একটা বলকে ধাক্কা মারবো, বেশি দূরে যাবে, না 20 কেজির একটা বলকে ধাক্কা মেরে আমার বেশি দূরে পাঠাতে হেল্প হয় বলো? স্যার 500 গ্রামের বল তো আমি মারবো, ফাটাকসে বেরিয়ে চলে যাবে, কারণ এ হালকা। এর কি কম? এর ভর অনেক কম। আর এর মধ্যে ভর অনেক বেশি। তো এই যে 20 কেজি বলটা আছে, এই 20 কেজির বলকে যদি আমি অবস্থার পরিবর্তন করতে যাই, ধরো স্থির অবস্থায় আছে, মানে কি এর জাড্যতা হচ্ছে স্থির, যে আমি ভাই স্থির অবস্থায় থাকবো, আমাকে কেউ ডিস্টার্ব করবি না। তো আমি যদি এর জাড্যর মানে চেঞ্জ করতে চাই, অবস্থার পরিবর্তন করতে চাই, তাহলে আমাকে একে বেশি ফোর্স দিতে হবে। আর সেই জায়গায় অল্প ফোর্সই কাজ হয়ে যাবে। মাত্র 500 গ্রামের বল, এর অবস্থান পরিবর্তন করতে আমাদের বেশি পরিশ্রম করার প্রয়োজনই নেই। বোঝা গেল? তার মানে কি বুঝলাম? যার ভর যত কম, যেমন এর ভর কম, এর জাড্যতা কম। সাপোজ ধরো আরেকটা জিনিস, ধরো একটা বস্তু গতিশীল অবস্থায় আছে। হ্যাঁ, গতিশীল মানে ধরো একটা বিশাল বড় রোলার টাইপের কিছু জিনিস আছে, মেনে নিলাম যে 100 কেজি ওয়েট আছে, কোনো একটা বিশাল বড় পাথর একটা গড়িয়ে পড়ছে, যার 100 কেজি ওয়েট। আর একটা 100 গ্রামের বল তোমার দিকে আসছে, 100 গ্রামের বল, বলো তো কাকে থামানোটা ইজি? মানে এ গতিশীল অবস্থায় আছে, এর জাড্যতা কীরকম? এ গতিশীল। এর অবস্থা কীরকম? না, এ গতিশীল। আমি যদি এই জাড্যতার চেঞ্জ করতে চাই, এর অবস্থাটা চেঞ্জ করতে চাই, গতিশীল থেকে ধরো স্থিতিশীল করতে চাই, তো 100 কেজি বল তুমি পায়ে করে থামিয়ে দিতে পারবে না স্যার? এত বড় সম্ভবই নয়। কিন্তু 100 গ্রামের বল কি আমি অনায়াসে একটা পায়ে করে একটা হাতে করে থামিয়ে দিলাম, 100 গ্রামের বল মাত্র কী ফারাক পড়ে? তার মানে কি কোথাও না কোথাও আমাদের এই জাড্যতা, আমাদের জড়তা, ইনার্সিয়া, যেটা ইংলিশে বলে ইনার্সিয়া, এটা কোথাও না কোথাও আমাদের এই ভরের উপরে নির্ভরশীল না নির্ভরশীল নয়? অবশ্যই ভরের উপর নির্ভরশীল। আর কিভাবে নির্ভরশীল? না, ভর যত বেশি হবে তার জাড্যতা তত বেশি হবে, তাকে অবস্থার পরিবর্তন করতে আমাদেরকে তত ফোর্স লাগাতে হবে। ঠিক আছে? আর যার ভর যত কম তার জাড্যতাও তত কম হবে। ঠিক আছে? মুখস্থ নয়, একটু বুঝে পড়ো ব্যাপারটা। চলো দেখো, এখানে এটাই লেখা আছে যে বস্তুর ভর হলো জাড্যতার পরিমাপ, ভর যত বেশি জাড্যতা তত বেশি। যেমন একটা ভারী টাককে ধাক্কা দেওয়া খুব কঠিন,
কিন্তু একটা ছোট সাইকেলকে ধাক্কা দেওয়া সোজা, এর কারণ ট্রাকের ভর বেশি, তাই তার স্থিতিজাড্য অনেক বেশি। স্থিতিজাড্য কি পরে পড়বো আমরা। ভর যত কম জাড্যতা তত কম, হালকা বস্তুর জাড্যতা কম, তাই সামান্য বল প্রয়োগেই তার অবস্থান পরিবর্তন করা পসিবল। বোঝা গেল জাড্য। ইনার্সিয়া কি, আর ইনার্সিয়া আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাই। চলো নেক্সট দেখো একজন সায়েন্টিস্টকে আমি দেখাচ্ছি যার নাম হচ্ছে গ্যালিলিও গ্যালিলি। সায়েন্টিস্ট দেখো, এই গ্যালিলিও গ্যালিলি, লিওনার্দো দা ভিঞ্চি, স্যার আইজাক নিউটন, আইনস্টাইন, এরা কোথাও না কোথাও দ্য গ্রেটেস্টের ওপরে যদি কিছু থাকে তারা হচ্ছে তারা, ঠিক আছে, অফ দ্য ইউনিভার্স, ঠিক আছে। তো গ্যালিলিও গ্যালিলি আর এনারা না শুধুমাত্র নট ফর সায়েন্টিস্ট, বললাম না এরা একজন ফিলোসফার ছিলেন। মানে এরা এমন কিছু ফিল করে গেছেন, এরা এমন কিছু তত্ত্ব দিয়ে গেছেন, এমন কিছু জিনিস বলে গেছেন যেগুলো এখনকার সময়ে সায়েন্টিস্টরা সেগুলোর মানে বার করতে পারছে না যে কীভাবে কী বলে গেছেন। এবং লাস্ট পর্যন্ত মানে যদি তোমরা কেউ হায়ার স্টাডি করো, এই যে স্যার আইজাক নিউটনের ব্যাপারে বললাম, এমন কিছু ক্যালকুলেশন দিয়ে গেছেন, এমন কিছু ক্যালকুলাস দিয়ে গেছেন, মানে সেই জিনিসগুলোকে মানে ব্রেক করা মুশকিল হয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে রীতিমতো স্টাডি করতে হচ্ছে। এনারা এই লেভেলের মানুষ, ঠিক আছে। তো একজন ভাববে না যে শুধুমাত্র একটা জিনিসই দিয়ে গেছে, নিউটন মানেই গ্র্যাভিটেশন বলে গেছে, না ভাই, নিউটন হাজারো জিনিস দিয়ে গেছে, হাজারো জিনিস। যে কোনো ফিল্ডে যাবে নিউটনকে খুঁজে পাবে তোমরা, ঠিক আছে। গ্যালিলিও গ্যালিলি শুধুমাত্র যে দূরবীন ব্যাপারে বলে গেছেন তা নয়, তোমরা জানো এই যে জাড্যতার ব্যাপারে পড়ালাম, এই জাড্যতার ব্যাপারে সর্বপ্রথম গ্যালিলিও গ্যালিলি প্রবর্তন করেছিলেন। দেখো এখানেই লেখা আছে, তোমাদের দেখায়, দেখো জাড্যতা ধারণাটা সর্বপ্রথম এই গ্যালিলিও গ্যালিলি না প্রবর্তন করেছিলেন। নিউটনের প্রথম সূত্রকে জাড্যতা সূত্র বলা হয়, এবং এই আদি ধারণাকে স্বীকৃতি দিতে একে অনেক সময় গ্যালিলিও সূত্রও বলা হয়। মানে এই জাড্যতা সূত্রকে অনেক সময় গ্যালিলিও সূত্র বলা হয়। তো পরীক্ষায় যদি দেয় যে গ্যালিলিও সূত্র কী নামে পরিচিত, মনে রাখবে জাড্যতা সূত্র, যেটা নিউটনের প্রথম গতিসূত্র, মনে থাকবে। তো এরা কেউ কিন্তু একদিকে করে যায়নি, ঠিক আছে, বহুমুখী প্রতিভা, বহু কিছু করে গেছে। চলো নেক্সট দেখো। আর তার থেকেও বড় ব্যাপার কি, তখন এত সাধন ছিল না। আজকে কিছু একটা প্রবলেম হচ্ছে তোমরা ইন্টারনেট খুলে দেখে নিচ্ছ, গুগল খুলে দেখে নিচ্ছ, এখানে ওখানে সার্চ করছো দেখে নিচ্ছ, কিন্তু তখনকার দিনে এত মানে সিস্টেমটা এরকম লেভেলের ছিল না যে আমি আরামসে চলো দেখে নিলাম কিছু একটা, ঠিক আছে। চলো নেক্সট আমরা জানবো যে জড়তার প্রকারভেদ বা জাড্যতার প্রকারভেদ। জড়তা, জাড্যতা, ইনার্সিয়া সব একই ব্যাপার, টাইপ অফ ইনার্সিয়া। মনে রাখবে জাড্যতা মেনলি 3 প্রকার। কী কী 3 প্রকার? স্যার আমরা তো স্থিতিজাড্য আর গতিজাড্য এই 2 প্রকার জাড্যতা সম্বন্ধে জানি না। আরেক প্রকার জাড্যতা আছে, তার নাম হচ্ছে দিকজাড্য, ইনার্সিয়া অফ ডাইরেকশন। স্থিতিজাড্য, গতিজাড্য এবং ডাইরেকশনের দিক থেকে দিকজাড্য, এই 3 প্রকার জাড্যতা হয়, ঠিক আছে। আমরা এক এক করে জানবো, এবং এগুলোর এক্সাম্পলও খুব ইম্পর্টেন্ট, কারণ এক্সামে আসে। প্রথমে আমরা পড়বো স্থিতিজাড্য। চলো আমরা প্রথমে স্থিতিজাড্য পড়বো। স্থিতিজাড্য সিম্পল ব্যাপার, কোনো বস্তু চিরকাল চাইবে আমি স্থির হয়ে থাকবো, সেই প্রবণতাটাই স্থিতিজাড্য। আরে কোনো বস্তু কি চাইবে, আমি স্থির আছি, তো আমি স্থিরই থাকবো। আমি পড়তে বসতে চাই না, আমি ছোটোবেলায় পড়তে বসতে চাইতাম না, তো আমি কি চাইতাম যে আমাকে যেন পড়তে বসতে না হয়। এটা আমার জাড্যতা, এটা আমার জড়তা। কিন্তু আমাকে যখন ফোর্স দেওয়া হতো তখন আমার অবস্থার পরিবর্তন হতো, 2 ঘা পিঠে পড়তো, তো চলো পড়তে বসো, তো আমার অবস্থার পরিবর্তন হলো বিকজ অফ ফোর্স দেওয়া হলো। ঠিক সেরকমই একটা বল স্থির অবস্থায় আছে, এই স্থির অবস্থায় থাকতে যেটা তার প্রবণতা, এই প্রবণতাটাই স্থিতিজাড্য। ধরো কোনো একটা বলকে গড়ি চলছে, তো এর চিরকাল একই বেগে একই সরল রেখায় চলতে যাওয়ার প্রবণতা, তো এটা কি জাড্য হবে? গতিজাড্য, কারণ গতিশীল অবস্থায় আছে। স্যার এগুলো তো আমরা জানি, কিন্তু দিকজাড্য কি? দেখো একটা জিনিস লক্ষ্য করো, দেখো দিকজাড্য কোথাও না কোথাও এই গতিজাড্যেরই একটা পার্ট বলতে পারো। ধরো কোনো একটা গতিশীল বস্তু আছে, ঠিক আছে, ধরো কীরকম বলবো, তুমি ধরো বাসে করে যাচ্ছ বা কারে করে যাচ্ছ, গাড়ি করে যাচ্ছ, যখন ধরো এরকম একটা মোড় আছে, ধরো তোমার লেফট সাইডে মোড় আছে, তো কী করলো, লেফট সাইডে যখন বাসটা ঘুরলো বা কোনো কার বা যেটাতে করে যাচ্ছ তুমি, যখনই ঘোরে ধরো খুব জোর টার্ন নিল, আস্তে আস্তে খুব স্লো ঘুরলে তো বুঝতে পারবে না, ধরো খুব জোরে টার্ন নিল, সঙ্গে সঙ্গে কী হয়, বাঁ দিকে টার্ন নিলে আমরা ডান দিকে হেলে পড়ি, আমরা এইদিকে হেলে পড়ি, ডান দিকে হেলে পড়ি, আর এইদিকে টার্ন নিলে যেদিকে হেলে সেদিকে তো আমরা হেলি না, অপোজিট সাইডে হেলে পড়ি, ঠিক আছে। তো এই যে হেলে পড়ছি, মানে গতিশীল বস্তু চিরকাল তো মানে দেখো গতিশীল বস্তু কি করছে, তার দিক পরিবর্তন করতে চাইছে। কিন্তু আমরা কীরকম ছিলাম, দেখো আমি বাসে করে এইভাবে যাচ্ছি, আমার দিক কী ছিল, এইদিকে দিক ছিল, তো হঠাৎ যখন এইদিকে মোড় নিল, এ তো চাইবে যে আমি দিক পরিবর্তন করব না, আমি সোজা যাব,
কিন্তু এই যে দিক পরিবর্তন করছে এই তো দিক পরিবর্তন করতে চায় না। যেমন গতিশীল বস্তু কি, এই গতিশীলই থাকতে চায়, এই অবস্থার পরিবর্তন করতে চায় না। এই যে ঢিঠপান, এই যে প্রবণতা, এইটাকে আমরা কি বলছি, গতিজাড্য। ঠিক সেরকমই এ দিক পরিবর্তন করতে চায় না, এ চায় আমি এই দিক বরাবরই চলতে থাকি। এই যে প্রবণতা, এইটাই হচ্ছে দিকজাড্য, ইনার্সিয়া অফ ডাইরেকশন। বোঝা গেল? চলো কি বলেছে দেখো, কোনো গতিশীল বস্তু তার গতির পরিবর্তন করতে চায় না, না চাওয়ার এই যে প্রবণতাটা, দিক জড়তা বলা হয়। জিনিসটা বোঝা গেল কি না? আমি এরকম যাচ্ছি, আমার এরকম একটা মোড় আছে, তো আমাকে তো ঘুরতে হবে। তো আমরা কেন এদিকে ঘুরবো, মানে আমরা এইদিকে হেলে পড়ি। কেন হেলে পড়ি? কারণ আমাদের তো দিক কোন দিকে, এই দিকে। তো আমি দিক পরিবর্তন করতে চাই না, আমি এই সরলরেখা বরাবরই চলতে চাই। তো এই দিক পরিবর্তন করতে না চাওয়ার যে প্রবণতা, এটাকে বলবো দিক জড়তা বা ইনার্সিয়া অফ ডাইরেকশন। বোঝা গেল? আচ্ছা, আমরা এক একটা করে এক্সাম্পল জানবো। স্থিতিজাড্যের এক্সাম্পল কী আছে, গতিজাড্যের কী আছে, এবং তার ব্যাখ্যা জানবো কেন হয়। চলো দেখো, প্রথমে আমরা স্থিতিজাড্যের বেশ কিছু বাস্তব উদাহরণ পড়বো। ঠিক আছে? সব থেকে কমন যে উদাহরণটা, সেটা মনে রাখবে, বাস বা ট্রেনে হঠাৎ যাত্রা শুরু করা। দেখো প্রথম এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, যে হয় কি, দেখো স্থিতিজাড্য গতিজাড্য দুটোরই না বাসের এক্সাম্পল আছে। একটা হচ্ছে হঠাৎ করে বাস স্টার্ট হয়ে যাওয়া, আর একটা হচ্ছে হঠাৎ করে বাস থেমে যাওয়া। ঠিক আছে? দেখো বাস, আমাদের স্থিতিজাড্যের উদাহরণ যখন দিচ্ছি, তার মানে জানতে হবে যে বাসটা এখন স্থির অবস্থায় আছে। ঠিক আছে? স্থিতিজাড্যের এক্সাম্পল দিচ্ছি, তো বাসটা কী অবস্থায় আছে, আমাদের স্থির অবস্থাতে আছে। ঠিক আছে? তো যখন স্থির অবস্থায় থাকে, যদি হঠাৎ বাসটা চলতে শুরু করে, তখন যাত্রীরা কি হয় বলো, কি হয়? সামনের দিকে ঝুঁকে পড়ে না পিছন দিকে ঝুঁকে পড়ে? অনেকবার এক্সামে এসছে, বলো কি হয়? মনে রাখবে, যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে। কোন সাইডে হেলে পড়ে? পিছন দিকে হেলে পড়ে। এর পিছনে কারণ কি? দেখো বাস বা ট্রেন যাই বলো না কেন, যখন স্থির অবস্থায় থাকে না, তখন যাত্রীরাও স্থির কন্ডিশনে আছে। এখানে প্রত্যেকটা যাত্রী কী কন্ডিশনে আছে? স্থির কন্ডিশনে আছে। কিন্তু বাসটা যখন হঠাৎ চলতে শুরু করে, তখন বাসটা কি হয় না, বাসটা কিন্তু অবস্থার পরিবর্তন করছে, মানে স্থিতিজাড্য থেকে গতিজাড্য হচ্ছে, মানে স্থিতি থেকে গতি, মানে মোশন নিচ্ছে। কিন্তু আমরা যে ধরো সিটের মধ্যে বসে আছি, তখনও কি হচ্ছে, সিটের সংস্পর্শে থাকে শরীরটা। তো যাত্রীর শরীরের যে নিচের অংশটা কি, ও তো রেস্ট কন্ডিশনে থাকতে চায়। স্থিতিজাড্যের কারণে আগে স্থির অবস্থায় থাকতে চায়, কিন্তু বাসটা তো গতিশীল হয়ে গেছে। তো বাসটা গতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে, শরীরের উপরের অংশটাও গতিশীল হতে চাইবে। উপরের অংশটা, নিচের অংশটা, যেটা কিনা সিটের সাথে রয়েছে। আরে আমরা ধরো সিটে বসে আছি, এবার সিটটা তো বাসের সাথে আছে। এবার যখন বাসটা গতিশীল হচ্ছে, তখন আমাদের শরীরের নিচের অংশটা কি হচ্ছে, গতিশীল হওয়ার চেষ্টা করছে, কিন্তু উপরের অংশ তখনও স্থিতিশীল। স্থিতিজাড্যের কারণে আগের অবস্থাতেই থাকতে চাইছে। ফলে যাত্রী কি হচ্ছে, পিছন দিকে হেলে যাচ্ছে, পিছন দিকে হেলে পড়ছে। বোঝা গেল? এত কিছু জানতে হবে না, শুধু এটুকু যদি মনে রাখো যে বাস বা ট্রেনের হঠাৎ যাত্রা শুরু করা স্থিতিজাড্য উদাহরণ, এবং যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে, তাহলেই হবে। আমি জাস্ট ব্যাখ্যা করে তোমাদের বললাম। আর একটা এক্সাম্পল তার আমি দেখিয়েই তোমাদের বলি। এদিকে দেখো, আরও ভালো বুঝতে পারবে। একটা গেল বাস বা ট্রেনের হঠাৎ যাত্রা শুরু। আরেকটা মনে রাখবে, গ্লাসের ওপরে কার্ড এবং কয়েনটার মধ্যে এনসিআরটিতে আছে। ধরো এই একটা গ্লাস আছে, ঠিক আছে? এই গ্লাসের মধ্যে দেখো একটা পিচ বোর্ড রাখা হয়েছে, দেখতে পাচ্ছ? একটা পিচ বোর্ড রয়েছে। এই পিচ বোর্ডের ওপরে একটা কয়েন আছে। তো দেখো যখনই টোকা মারছে, তখন কী করছে, পিচ বোর্ডটা সরে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করো, একবার ভালো করে লক্ষ্য করো। দেখো এই দেখো, পিচ বোর্ডটা সরে গেল এবং কয়েনটা কী হয়ে গেল, নিচে পড়ে গেল। এর পিছনে কারণ কি? দেখো যখন এই পিচ বোর্ডটা উপরে থাকছে না, এই পিচ বোর্ডটা কী কন্ডিশনে আছে, স্থির কন্ডিশনে আছে, স্থিতিজাড্য আছে। একটা গ্লাসের উপর পোস্টকার্ড রেখে তারপর কয়েন রাখা হলো, কার্ড রেখে দুটো আঙুলের টোকা দিয়ে শরীরে দেখা যাবে কয়েনটা গ্লাসের ভেতরে পড়ে গেছে। কার্ডটা সরে গেল, কয়েনটা তার নিজের জায়গায় স্থির আছে। মানে এই যে কার্ডের ওপরে এই যে কয়েনটা রেখেছি, এই কয়েনটা তো স্থির অবস্থায় আছে না, কার্ডটাও স্থির অবস্থায় আছে। যখন আমি টোকা মারছি, যখন আমার এই কার্ডটা মুভ করে যাচ্ছে এখান থেকে, কয়েনটা কি করছে, কয়েনটা তো সে তার জায়গাতে স্থির অবস্থায় থাকতে চায় স্থিতিজাড্যের কারণে। এবার জোরে টোকা মারতে হবে, আস্তে টোকা মারলে হবে না, জোরে যখনই টোকা মারছি, এই কার্ডটা গতিশীল হয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই কয়েনটা কিন্তু গতিশীল হচ্ছে না, সে তার স্থিতিজাড্যের কারণে স্থির অবস্থায় থাকতে চাচ্ছে, আর তখন এটা নিচে পড়ে যাচ্ছে। ঠিক আছে? তো মাধ্যাকর্ষণ শক্তি বলের টানে সেই গ্লাসের ভেতরে নিচে পড়ে যাচ্ছে। এই এক্সাম্পলটা তোমাদের এতে আছে, তো আমি একদম অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়ে থাকি, কত সুন্দর লাগছে। যদিও একটুখানি আবঝা আছে, ব্যাপারটা হেজি আছে, তাও বোঝা যাচ্ছে। এই দেখো, কার্ডটা সরে গেল, কয়েনটা নিচে পড়ে গেল। ঠিক আছে? তো এই দুটো এক্সাম্পল মনে রাখবে। আরও দুটো এক্সাম্পল বলছো, ওই দুটোও মনে রাখবে। নেক্সট স্লাইড দেখো। নেক্সট এক্সাম্পল দেখো, একটা জিনিস বলি, দেখবে
বাইরের কান্ট্রিতে হয়, আমাদের এখানে কতটা হয় কিনা আমি জানি না। যখন কোনো গাছের মধ্যে বা নর্মাল যখন একটা 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 ধরো গাছ আছে, হ্যাঁ, এই গাছটা যখন অনেক ফুল ফল হয় তখন কি হয়, এই এই ধরনের এক ধরনের মেশিন লাগানো হয়, মেশিন লাগিয়ে এরকম করে জোরে নাড়ানো হয় এবং এই গাছের মধ্যে যত পাকা ফল থাকে নিচের মধ্যে সব পড়ে যায়, ঠিক আছে। বা আমরা যদি সিম্পল যদি গাছে কোনো শুকনো পাতা থাকে বা ফল থাকে, আমরা যদি কোনো গাছের ডালকে জোরে জোরে নাড়াই, কি হয়, ফলটা পড়ে যায় বা শুকনো পাতা পড়ে যায়। কেন এই জিনিসটা হয় দেখো, যেমন এখানে দেখো এই মেশিনটা কি করছে, এই গাছটাকে নাড়াচ্ছে আর সমস্ত ফল দেখো নিচে পড়ে যাচ্ছে, সমস্ত ফল নিচে পড়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে স্থিতিজাড্য। গাছের ডালে থাকা ফল বা শুকনো পাতা ওরা কি চায়, যে আমি স্থির অবস্থায় থাকবো। যখন ডালটাকে জোরে ঝাঁকানো হচ্ছে বা নাড়ানো হচ্ছে তখন ডালটা তো গতিশীল হয়ে যাচ্ছে, ফল বা পাতাটা স্থিতিজাড্যের কারণে সে স্থির অবস্থাতেই থাকতে চাইছে, চেষ্টা করছে থাকার। সাপোজ ধরো এই একটা গাছের ডাল আর ধরো এই একটা পাতা, হ্যাঁ, যখন তুমি নাড়াচ্ছ তখন এই গাছের ডালটা কি হচ্ছে, মুভ করছে না, গতিশীল হচ্ছে, এইদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে। তখন এই যে পাতাটাও তো এইদিকে এদিকে যাচ্ছে, কিন্তু ও কি চাইছে, যে আমি স্থির অবস্থায় থাকবো, এই জায়গাটাতে থাকবো, স্থির থাকার চেষ্টা করছে। কিন্তু এই যে নাড়াচ্ছে, এই যে টানটা, এটা সহ্য করতে পারছে না। ফলে কি হচ্ছে, পাতা ডাল থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, নিচে পড়ে যাবে, ফল ডাল থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যাচ্ছে। তো মনে রাখবে, গাছের ডাল ঝাঁকালে যে ফল বা শুকনো পাতা পড়ে যায়, এটা স্থিতিজাড্যের এক্সাম্পল, ঠিক আছে। ঠিক সেই রকমই যখন দেখবে আমাদের কোনো ড্রেস, ধরো আমরা কোনো কিছু পরিষ্কার করছি, ধরো সাপোজ একটা প্যান্টের মধ্যে ধুলো লেগে গেছে, আমি প্যান্ট পরবো, তো প্যান্টটা কী করি, আমরা বাইরে ঝেড়ে নিই। বা দেখবে যখন কোনো ট্রেলারে তোমরা নতুন ড্রেস বানাতে দাও, যখন তোমাকে দেয় দেখবে ভালো করে ঝেড়ে দেয়, কিছু একটা দিয়ে ঝেড়ে দেয়। বা কোনো কম্বলের ওপরে বা কার্পেটের ওপরে বা দেখবে পা পা যে আমরা মুছি না, পাপোশ থাকে না, পাপোশার যে বস্তা থাকে বা কোনো কার্পেট থাকে, যখন প্রচুর ধুলোবালি হয় কি হয়, বাইরে নিয়ে গিয়ে পরে ঝাড়া হয়, ঝাড়লে দেখবে সমস্ত ধুলো পড়ে যায়। এর কারণ কি, এর কারণও হচ্ছে সে স্থিতিজাড্য, ঠিক আছে। যদি কোনো কম্বলের মধ্যে নোংরা হয়েছে, আমরা লাঠি দিয়ে পেটালে কি হয়, সমস্ত ধুলো পড়ে যায়। এর পিছনে কারণ স্থিতিজাড্য। লাঠির আঘাতে কি হয়, কম্বলটা দ্রুত গতিশীল হয়, কিন্তু কম্বলের ভেতরে যে ধূলিকণাগুলো জমে আছে সেগুলো তো স্থিতিজাড্যের কারণে স্থিরই থাকতে চাইবে। তো এই যে ধূলিকণাগুলো কম্বল থেকে আলাদা হয়ে বেরিয়ে আসে, এর এর কারণটাই হচ্ছে স্থিতিজাড্য, যে ওগুলো স্থির অবস্থায় থাকতে চায়, কিন্তু কম্বলটা তো গতিশীল। বা আমি যে কার্পেটটা ঝাড়ছি, সে কার্পেটটা তো গতিশীল অবস্থায় আছে, তো ধুলোটা কী করে ওই স্থির অবস্থায় থাকবে, সে তার অবস্থার পরিবর্তন করতে বাধ্য, ঠিক আছে। এগুলো সব মনে রাখবে স্থিতিজাড্যের এক্সাম্পল, ঠিক আছে। গাছের ডাল ঝাঁকানো, কম্বল বা কার্পেট পরিষ্কার করা, ঠিক আছে। চলো, মোটামুটি এই এই এক্সাম্পলগুলো মনে রাখবে, তোমাদের তো ব্যাখ্যা আসবে না, কিন্তু নিজেকে ফিল করার জন্য এগুলো একটু জেনে রাখবে, না হলে এগুলো শুধু মুখস্থ করে কাজ হবে না। চলো, এটা গেল স্থিতিজাড্যের উদাহরণ। এই ধরনের দেখো অনেক এক্সাম্পল হয়, সমস্ত এক্সাম্পল না, পরীক্ষায় যেগুলো আসে সাধারণত আমি সেই এক্সাম্পলগুলি তোমাদের বললাম। আর এই ধরনের যা কিছু দেবে একটা বুঝতে পারবে। দেখো আমি তোমাদের শিখিয়ে দিলাম 2 আর 3 যোগ করলে 5 হয়, ঠিক আছে। তো তোমাদের যদি কোশ্চেন দেয় 4 আর 4 অ্যাড করলে কী হয়, তোমরা যদি 5 লিখে আসো মুশকিল ব্যাপার, বুঝবে যে কী করে অ্যাডিশন হলো, তো তোমরা এই অ্যাডিশনটা নিজেই করতে পারবে, 8 হবে। তো সেই রকমই যদি এই ধরনের আরও কিছু এক্সাম্পল তোমাদের এক্সামে আসে, তোমরা বুঝতে পারবে না এটা স্থিতিজাড্যের এক্সাম্পল, যে একটা বস্তু স্থির, যে বস্তুটা স্থির অবস্থায় আছে। আমি কম্বল পরিষ্কার করছি, কম্বলটা প্রথমে তো স্থির অবস্থায় আছে। আমি গাছ থেকে ফল পাড়ছি, তো গাছটা তো প্রথমে স্থির অবস্থায় আছে। আমি পোস্টকার্ডটাকে টোকা মারলাম, কয়েনটা নিচে পড়লো, কিন্তু পোস্টকার্ডটা তো স্থির অবস্থায় আছে। আমার বাসের থেকে যাত্রীটা পিছন দিকে ঝুঁকে পড়ছে, কিন্তু অ্যাট ফার্স্ট টাইম কী হচ্ছে, বাসটা তো স্থির অবস্থায় আছে, তারপরে চলতে শুরু করছে। তো স্থির অবস্থা থেকে যখন কোনো বস্তু গতিশীল অবস্থায় যাবে, সেটা হচ্ছে স্থিতিজাড্যের এক্সাম্পল। বোঝা গেল? চলো আমরা কিছু গতিজাড্যের এক্সাম্পল দেখব। গতিজাড্যের কী কী এক্সাম্পল হয় দেখো। প্রথমেই দেখো, এদিকে লক্ষ্য করো, গতিজাড্যের এক্সাম্পল ছবিগুলো লক্ষ্য করো। দেখো এই গাড়িটাতে কি হচ্ছে না, হঠাৎ করে গাড়িটা চলতে চলতে হঠাৎ করে ব্রেক মারছে। দেখো আমি কি বললাম, গতিজাড্যে যখন এক্সাম্পল দেবে না, এটা মাথায় রাখবে যে কোনো বস্তু গতিশীল অবস্থাতে আছে, গতিশীল থেকে স্থিতিশীল অবস্থায় যাচ্ছে, সেটা হবে গতিজাড্যের এক্সাম্পল। এগুলো বুঝবে, সব এক্সাম্পল করানো যায় না। যদি কোনো এক্সাম্পল ঘুরিয়েও দেয়, যদি এর বাইরেও দেয়, তোমরা এটুকু বুঝতে পারবে যে গতিশীল অবস্থাতে সেই বস্তুটা থাকবে, তবে সেটা গতিজাড্যের এক্সাম্পল হবে। গতিশীল, গতি থেকে স্থিতি, মানে গতিজাড্যের অবস্থার যে পরিবর্তন করছে, সেটা গতিজাড্যের এক্সাম্পল হবে। যেমন এই বাসটা চলতে চলতে হঠাৎ করে ব্রেক মারলে কি হবে না, যাত্রীটার প্রতিটা অংশ তো বাসের গতির সঙ্গে সামঞ্জস্য রেখে গতিশীল আছে। তো হঠাৎ করে যখন ব্রেক মারছে, বাসের সঙ্গে যে সিটটা অ্যাটাচ আছে, এবার তুমি সিটে ধরো বসে আছো, তো তোমার শরীরের নিচের অংশটা কি হয়ে যাবে, হঠাৎ থেমে যাবে। হঠাৎ থেমে গেলে কি হবে, উপরের অংশটা তো গতিজাড্যের কারণে সামনের দিকে এগিয়ে যেতে চাইবে, যে ভাই আমি এই সিটে বসে আছি, তো আমার শরীরে ধরো এটা উপরের অংশ, তো উপরের অংশটা তো গতিশীল আছে না,
কিন্তু বাস থেমে গেছে। বাস থেমে যাওয়ার ফলে কী হবে, যে নিচের যে অংশটা তোমার সিটে বসে আছো এটা তো বাসের সঙ্গে পরে থেমে গেছে, স্টপ হয়ে গেছে, কিন্তু ওপরের অংশটা তখনও গতিশীল অবস্থায় সামনের দিকে এগিয়ে যেতে চায়। ফলে কি হবে, সামনের দিকে ঝুঁকে পড়বে, যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়বে। যেমন স্থিতিজাড্যে বললাম, স্থির অবস্থা থেকে যখন চলতে শুরু করে পিছন দিকে ঝুঁকে পড়ে, আর গতিজাড্যে ঠিক এর উল্টোটা, যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে। ঠিক আছে, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্টে পড়ে গেল হঠাৎ, একদম সামনের দিকে দেখো সব বেরিয়ে চলে এলো, সামনের দিকে সব বেরিয়ে চলে এসছে, দেখো বুঝতে গেছে। যেমন এই অ্যাথলিটটা দৌড়াচ্ছে, এই লড়কি কো মত দেখো, এক্সাম্পলটা বোঝো। এই যে অ্যাথলিটটা দৌড়াচ্ছে, এই অ্যাথলিটটা দৌড়াতে দেখো, তোমরা তখন নিজেরাও যখন মাঠের মধ্যে গিয়ে দৌড়াবে না, কি দেখতে লক্ষ্য করবে, যে যদি তোমাদেরকে স্টপ হতে বলে হঠাৎ করে স্টপ হতে পারবে না। কি হয়, তুমি ধরো স্পিডে দৌড়াচ্ছ, দৌড়াতে আস্তে 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 করে স্টপ হলে, বা কোনো যানবাহনের কথাই বলো, যানবাহন কী হয়, চলতে ধরো কোথাও স্টপ হতে হবে, ধরো আমার 100 মিটারের মধ্যে কোনো ডিস্টেন্সে আমাকে স্টপ হতে হবে, কোনো স্ট্যান্ড আছে, তো কী হয়, গিয়ে কি ঝাড়াম করে স্টপ হয়ে যায় না, একটা টাইমে আস্তে 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 গিয়ে পরে স্টপ হয়। ঠিক যেরকম একটা অ্যাথলিট দৌড়াচ্ছে, এক্ষেত্রে থামতে হবে, থামতে গেলে কী করতে হবে, আস্তে 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 স্লো হতে একটা সময় থামবে। তোমরা যখন মাঠে দৌড়াও, যখন দৌড়াতে হট করে থামতে পারবে না, আস্তে 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 গিয়ে একটা টাইমে থামবে। বোঝা গেল? তো এই জিনিসগুলো মনে রাখবে, যে এই দেখো গতিশীল অবস্থায় আছে, দেখো এই মেয়েটা দৌড়াচ্ছে, মেয়েটা গতিশীল অবস্থায় আছে, এবং গতিশীল থেকে যখন থামতে হবে ধীরে 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 সব স্টপ হবে। বোঝা গেলো? এগুলো সবই গতিজাড্যের এক্সাম্পল। চলো দেখো এক্সাম্পলগুলো মনে রাখবে। গতিজাড্যের, হঠাৎ ব্রেক কষে যাত্রীর সামনে ঝুঁকে পড়া, চলন্ত বাস থেকে নামার সময় চলন্ত বাস থেকে যখন নামা হয় দেখবে কিছুটা কেউ পিছনে একটুখানি হেলে নামে, কেউ আবার নেমে পড়ে, কী হয়, নামার সময় যাত্রী কিছুটা পথ বাসের সঙ্গে দৌড়াতে হয়, কারণ কি, বাস থেকে নামার সময় যাত্রীর শরীর গতিশীল থাকে, হঠাৎ থেমে গেলে গতিজাড্যের কারণে শরীর সামনের দিকে হুমড়ি খেয়ে পড়তে পারে, দৌড়ালে শরীর ধীরে 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 স্থির অবস্থায় মানিয়ে নিতে পারবে। তো চলন্ত বাস থেকে নামার সময় সতর্কতা, এটাও গতিজাড্যের এক্সাম্পল। আরও দুটো এক্সাম্পল আছে, দেখো আরও দুটো এক্সাম্পল কি, সাইকেলের চাকার কাদা জল ছিটানো। হ্যাঁ দেখো, যখন সাইকেল চলে, আমরা যদি কোনো প্রচুর জলের মধ্য দিয়ে জোরে কোনো বাইক বা চালানো হয়, কি হয়, দুদিকে কি হয়, প্রচণ্ড পরিমাণে জল ছেটানো হয়, লোকরা দেখেছো রাস্তাতে অনেক হয়, এই নিয়ে অনেক ঝামেলা হয়। তো এটা কি হয় না, কোথাও না কোথাও একটা গতিজাড্যের এক্সাম্পল, এটা মাথায় রাখো। অত ব্যাখ্যা ঠিক আছে, তোমরা মনে রাখবে, শুধু এইটুকু মনে রাখবে, কোনো বস্তু গতি অবস্থায় যদি না থাকে সেটা গতিজাড্যের এক্সাম্পল নয়, গতি অবস্থায় আছে দেন এটা গতিজাড্যের এক্সাম্পল। ঠিক আছে, বোঝা গেল? এই যে দৌড়বিদদের দৌড় থামানো, এই দৌড়ানো মানে কি, ব্যক্তিটা দৌড়াচ্ছে, অ্যাথলিট দৌড়াচ্ছে, তার মানে কি গতিশীল অবস্থায় আছে, ধীরে ধীরে গিয়ে থামছে, মানে গতি থেকে স্থিতি হচ্ছে, তো এটা গতিজাড্যের এক্সাম্পল। আরেকটা আমাদের আছে যেটা কিনা দিক জড়তা, যেটা বললাম না, ইনার্সিয়া অফ ডাইরেকশন, এর কিছু এক্সাম্পল আছে, মাথায় রাখবে। এর যখনই কোনো এক্সাম্পল দেবে না, কীরকম ধরনের দেবে, ধরো তুমি রাস্তা দিয়ে চলছো, রাস্তায় বাঁক আছে, ঠিক আছে, তো এইদিকে মুভ করতে চাইবে, কিন্তু এদিকে মুভ করার কারণে কি হবে, আমরা হালকা হেলে পড়ি, এটাই হচ্ছে দিক জড়তা, যেটা তোমাদের বোঝালাম প্রথমে, যে দ্রুতগামী গাড়ির বাঁক নেওয়া, যখন গাড়িতে বসে আছে হঠাৎ বাম দিক থেকে বাঁ দিকে না, আপনি তখন ডান দিকে হেলে পড়েন। মনে রাখবে, বাঁ দিকে যখন বাঁক নেবে তুমি ডান দিকে হেলবে, যদি ডান দিকে বাঁক নেয় তুমি বাম দিকে হেলবে। কেন হয় না, শরীরটা সরল রেখায় চলার চেষ্টা করে, এটা দিক জড়তা। যখন গাড়িটা বামে মোড় নেয় তখন আমরা শরীর আগে সরল রেখায় চলার প্রবণতা রাখতে চাই, সেই জন্য গাড়ির গতির বিপরীতে ডান দিকে হেলে পড়ে। যদি বৃষ্টির দিনে ছাতার ব্যবহার, ঠিক আছে, বৃষ্টির ফোঁটাগুলো যখন নিচে সরল রেখায় পড়ছে, কিন্তু আপনার গতি জড়তা বা দিক জড়তার কারণে আপনি সামনের দিকে কি যাচ্ছেন, কন্টিনিউ তুমি সামনের দিকে এগুচ্ছ, আর বৃষ্টি তো কন্টিনিউ উপর থেকে পড়ছে, তো বৃষ্টির ফোঁটার সাথে আপনার আপেক্ষিক গতির দিক পরিবর্তনের কারণে ছাতাটিকে সামনের দিকে কিছুটা ঝুঁকতে হয়। দেখবে যখনই আমরা সামনে হালকা বৃষ্টি পড়ছে, তো হালকা দেখবে আমরা কি ছাতাটা পিছন দিকে রাখি না, একটু সামনের দিকে ঝুঁকিয়ে রাখার কারণে কী হবে, ডাইরেক্ট বৃষ্টিটা আসবে না, কারণ আমরা তো সামনের দিকে কন্টিনিউ এগিয়ে যাচ্ছি, আর বৃষ্টিটা ধরো কন্টিনিউ উপর থেকে পড়ছে, তো এই যে আপেক্ষিক গতির পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, আমরা সামনের দিকে হচ্ছি মানে বৃষ্টিটা তো আমাদের গায়ে লাগার কথা, কিন্তু যদি আমরা একটুখানি ছাতাটা হেলিয়ে ধরি, সামনের দিকে করে ধরি, ঝুঁকিয়ে ধরি, তাহলে আমাদের গায়ে জল লাগবে না। তো বৃষ্টির দিনে ছাতার ব্যবহার দিক জড়তার এক্সাম্পল। আরও দুটো এক্সাম্পল আছে, মনে রাখবে, জাস্ট মনে রাখো দুটো এক্সাম্পল, বিশাল কিছু ইম্পর্টেন্ট নয়। সান দেওয়া চাকা, যখন গ্রাইন্ডিং হুইলের মধ্যে যখন কিছু আমরা ধরি, গ্রাইন্ডিং হুইলটা এইভাবে ঘুরতে থাকে সামনের দিকে,
আর যে আগুনের ফুলকিগুলো বেরোয় সেটা সেটা কোন দিকে বেরোয়, এই সোজা বেরোয়, এই সোজা বেরোয়। যখনই সান দেওয়ার সময় গ্রাইন্ডিং হুইলটা ঘোরানো হয় তখন আগুনের যে ফুলকিগুলো সবসময় চাকার স্পর্শক বরাবর দেখবে, চাকাটা বরাবর, যারা আইটিআই পড়েছো বা ডিপ্লোমা করেছো বা কী করেছো তা দেখতে পাবে যে এই বরাবর আগুনের ফুলকিগুলো বেরোয় যখন আমরা চাকাটাকে এই দিকে ঘোরাই, ঠিক আছে। সোজা রেখা ছিটকে বেরিয়ে যাচ্ছে। চাকাটা গোল পথে ঘুরলেও আগুনের কণিকাগুলো তাদের দিক জড়তার কারণে বৃত্তাকার পথে না ঘুরে যে বিন্দুতে চাকা থেকে বিচ্ছিন্ন হচ্ছে সেই বিন্দু থেকে সোজা সরলরেখায় বেরিয়ে যায়। মানে যে জায়গাটা তুমি টাচ করে আছো, ধরো একটা গ্রাইন্ডিং হুইল, তুমি একটা জিনিসকে টাচ করে আছো, যে জায়গাটা টাচ করে আছো এই জায়গাটা থেকে দেখবে আগুনের ফুলকিগুলো বেরোতে থাকে এই জায়গাটা থেকে। এর কারণ দিক জড়তা। গোলক নিক্ষেপ, যখন দেখবে কোনো কিছু অ্যাথলিট দেখবে হ্যামার থ্রো করে, হ্যামার থ্রো মানে কি, সে একটা ভারী বল দূরে ছুঁড়ে মারে, যে হ্যামার থ্রো ইভেন্ট খেলোয়াড়ে কী হয়, গোল করে প্রথমে কী হয়, সেই অ্যাথলিটটা করে গোল করে ঘুরতে থাকে ওই হাতে বলটা নিয়ে, তারপরে কী হয়, হ্যামারটা ছেড়ে দেয়, জোর ছেড়ে দেয়, তখন কী হয়, সেটা সোজা রেখা স্পর্শক বরাবর ছুটে যায়, কারণ হাত থেকে মুক্ত হওয়ার পর সেটি আর বৃত্তাকার পথে থাকে না, দিক জড়তার কারণে সোজা পথে যায়, ঠিক আছে। চলো এই এক্সাম্পলগুলো সব হয়ে গেল ডাইরেকশন অফ ইনার্সিয়া। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট আমরা পড়ব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ভরবেগ। ভরবেগ কি স্যার, ভরবেগ কি? দেখো, ভরবেগ যদি ভালো করে বুঝতে না পারো তাহলে কিন্তু ফোর্স বুঝতে পারবে না, ঠিক আছে। ভরবেগ কিছুই নয়, আমরা বস্তুর ভর জানি যে স্যার হ্যাঁ ভর হচ্ছে এম, আর বস্তুর বেগ জানি ভি। তো মনে রাখবে এম ভি, একে আমরা স্মল পি দিয়ে ডিনোট করি, স্মল পি দিয়ে ডিনোট করি, পি সমান হচ্ছে এম ভি। মানে বস্তুর ভর এবং বস্তুর বেগ এই দুটোর গুণফলকেই, মানে বস্তুর ভর এবং বস্তুর বেগ এই দুটোর গুণফলকে আমরা কি বলবো, সহজ কথায় ভরবেগ বলবো, ঠিক আছে। যদি বলা হয় যে এই ভরবেগের একক কী, যদি বলে এসআই পদ্ধতিতে একক কী, দেখো কী করে বার করবো। দেখো, পি সমান হচ্ছে এম ইন্টু ভি বললাম, এম হচ্ছে বস্তুর ভর, তো বস্তুর ভরকে আমরা কী দিয়ে ডিনোট করি এসআই পদ্ধতিতে, বস্তুর ভরকে আমরা কেজি দিয়ে ডিনোট করি, আর বেগকে আমরা কী ডিনোট করি, বেগকে আমরা মিটার পার সেকেন্ড দিয়ে ডিনোট করি। তো আমি বলতে পারি কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বস্তুর ভরবেগের একক, ঠিক আছে। আচ্ছা, এটা এটা আমাকে বলো তো, ভেক্টর রাশি না স্কেলার রাশি, বলো। ভরবেগ ভেক্টর রাশি না স্কেলার রাশি? মনে রাখবে এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ একটাই, এর মান এবং দিক উভয়ই আছে। ওকে, চলো যেগুলো বললাম তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, ভরবেগ হচ্ছে কোনো গতিশীল বস্তুর একটা গতির পরিমাপ। সহজ কথায় এটি কোনো বস্তুর ভর এবং বেগের গুণফল, বস্তুর ভর আর তার বেগের গুণফল, মানে পি সরি পি সমান এম ইন্টু ভি। পি হচ্ছে এখানে ভরবেগ বা মোমেন্টাম বলা হয় ইংলিশে, এম হচ্ছে বস্তুর ভর মাস যা সবসময় কেজিতে মাপা হয়, আর ভি হচ্ছে বস্তুর বেগ ভেলোসিটি যা মিটার পার সেকেন্ডে মাপা হয়। একক তাহলে কী হলো, কেজি মিটার পার সেকেন্ড। প্রকৃতি কী হবে, এর প্রকৃতি হচ্ছে ভেক্টর রাশি, কারণ এর মান এবং দিক উভয়ই আছে। ওকে, চলো নেক্সট দেখো। আচ্ছা, ভরবেগ থেকে না খুব সিম্পল কোশ্চেন আসে। ধরো তোমাদের দিল যে কোনো একটা বডির মুমেন্টাম মানে হচ্ছে ভরবেগ। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ভরবেগ ধরো দিয়ে দিল 50 কেজি মিটার পার সেকেন্ড দিয়ে দিল, ঠিক আছে। আচ্ছা, মিটার পার সেকেন্ড অনেক সময় এভাবে লেখা থাকতে পারে, ঘাবড়ে যাও না, -1 দিই, কারণ মিটার পার সেকেন্ড, তো সেকেন্ডটা যখন উপরে উঠবে তখন -1 হতে পারে, তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ঠিক আছে। মিটার পার সেকেন্ড। আর ধরো দিল ভেলোসিটি, মানে বেগ দিয়ে দিল যে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো তোমার এখানে জিজ্ঞাসা করলো যে বস্তুর ভর কত, বস্তুর ভর কত, কী করে বার করবে। ধরো এখানে অপশান দিয়ে দিল, তোমরা নিজেরা ট্রাই করো। 250 নিউটন দিয়ে দিল, বি দিয়ে দিল 250 কেজি, ঠিক আছে। সি দিয়ে দিল 10 নিউটন, আর ডি দিয়ে দিল ধরো 10 কেজি। বলো কি হবে। সিম্পল, ভরবেগের ফর্মুলা কি জানি আমরা, পি সমান এম ইন্টু ভি। আমাকে এখানে ভর জানতে চেয়েছে, তাহলে এম এর মান কী বেরোবে, পি বাই ভি। তো পি কত আছে 50, আর ভি কত আছে 5, মানে 5 10 50। এবার একটা জিনিস লক্ষ্য করো, এম বলেছে বস্তুর ভর, তো বস্তুর ভর এসআই ইউনিটে কি, কেজি, তো 10 কেজি হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। নিউটন তো প্রথমেই কেটে যাবে, এই দুটো অপশান কেটে গেল, তাহলে এই দুটো অপশান পড়েছিল, তো 10 কেজি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর একটা জিনিস লক্ষ্য করো, এই কোশ্চেনটা আমাদের করারই প্রয়োজন ছিল না। এর কারণ কি, কারণ আচ্ছা বলো কোনটা বেশি হবে, ভর বেশি হবে না ভরবেগ বেশি হবে? আমি বললাম ভরের মান বেশি হয় না ভরবেগের মান বেশি হয়? তোমরা বলবে স্যার অবশ্যই ভরবেগের মান বেশি হবে, কারণ ভর আর বেগ এই দুটো গুণ করে তো আমি ভরবেগ পাচ্ছি। তো অলওয়েজ ভরবেগ অলওয়েজ বেশি হবে কার থেকে, ভরের থেকে। তো দেখো, ভরবেগই 50 দিয়েছে, তাহলে কি ভর 250 কেজি কখনো হতে পারবে না? তো এই অপশানটাও কাটা, তো আমি এমনি রায় দিতে পারতাম এই অপশানটা।
এটা তোমাদের গ্রুপ ডি তে প্রশ্ন আসা একটা প্রশ্ন। হ্যাঁ, তো আমার ক্যালকুলেশন, সব জায়গায় ক্যালকুলেশনের প্রয়োজন হবে না, একটু মাথা লাগাবে। ভরবেগ সবসময় ভরের থেকে বেশি, আর নিউটন তো অ্যান্সারই হবে না, নিউটন তো ভরের ইউনিটই নয়। চলো নেক্সট আমরা পড়বো নিউটনের গতির দ্বিতীয় সূত্র। আমরা প্রথম সূত্র হয়ে গেল, এবার পড়ছি আমরা দ্বিতীয় সূত্র। দেখো নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি বলে না, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিক ঘটে। কোথাও না কোথাও তোমাদের বুঝতে অনেক বেশি অসুবিধা হচ্ছে, বাদ দাও, আমার কথাটা শোনো, ভালো করে বুঝবে জায়গাটা। ধরে নাও এ একটা রাস্তা সরলরেখা বরাবর, আমি এখানে একটা বস্তু আছে যার ওয়েট হচ্ছে 5 কেজি, ঠিক আছে, 5 কেজি বস্তু, সে যাত্রা শুরু করেছে, তখন তার গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই বস্তুটা, এই 5 কেজি ভরের যে বস্তুটা বললাম, এ যাত্রা শুরু করেছে, যাত্রা আসছে 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 আসছে, কিছুক্ষণ পর মানে আমি মানলাম যে ধরো কোথাও না কোথাও 4 সেকেন্ড পরে, কি ধরো 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর এই বস্তুর গতিবেগ হয়ে যাচ্ছে, কোন বস্তুর, যে বস্তুর ওয়েট ছিল 5 কেজি, এই বস্তুর গতিবেগ হয়ে যাচ্ছে ধরো বললাম 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। এবার আমাকে একটা সিম্পল জিনিস বলো, আমি সিম্পল এতক্ষণ পর্যন্ত কিছু বলিনি, আমি বললাম যে একটা বস্তু চলতে শুরু করেছে যার ভর হচ্ছে 5 কেজি, যখন চলতে এসে শুরু করে তখন তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, প্রাথমিক বেগ। কিছুক্ষণ পর মানে 2 সেকেন্ড পর এই বস্তুটার বেগ হয়ে গেছে, কোন বস্তুটা, যেটার ভর ছিল 5 কেজি, তার বেগ হয়ে গেছে 15 মিটার পার সেকেন্ড। আমরা এইটুকু পড়েছি প্রাথমিক বেগ, অন্তিম বেগ। তো এইটা আমার কী বেগ, তোমরা বলবে স্যার প্রাথমিক বেগ, তো আমি বলতে পারি এটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে অন্তিম বেগ, এটাকে আমি ভি দিয়ে ডিনোট করতে পারি। হ্যাঁ স্যার অবশ্যই পারি। এবার আমি বলতে চাইছি যে বস্তুর বেগের পরিবর্তন হচ্ছে না, যা এইখানে একটা বেগ ছিল, এইখানে এক ধরনের বেগ আছে, তো বস্তুর বেগের তো পরিবর্তন হচ্ছে। তো বেগের যদি পরিবর্তন হয়, আমি বলতে পারি যে এর মধ্যে কোথাও না কোথাও ত্বরণ আছে, আর এই বস্তুটার মধ্যে কোথাও না কোথাও ত্বরণ আছে, কারণ বেগের যে পরিবর্তন যদি হয় তাহলে অবশ্যই তার মধ্যে ত্বরণ থাকবে, সময়ের সঙ্গে সঙ্গে যদি বেগের পরিবর্তন হয়, সেটা নেগেটিভ ত্বরণ হোক পজিটিভ ত্বরণ হোক পরের ব্যাপার। এখানে দেখতে পাচ্ছি পজিটিভ ত্বরণ, কারণ কি 10 মিটার থেকে 15 মিটার হয়েছে, মানে বেগ বেড়েছে, পজিটিভ হয়েছে, বেড়েছে, তো এখানে পজিটিভ অ্যাক্সিলারেশন আছে, আমার ত্বরণ এখানে আছে। তো আমি যদি এখানে বলি তোমাদের যে প্রথমে বস্তুর এর ভরবেগ বলো, তোমরা কি বলবে, স্যার এই বস্তুর বেগ ইউ আর ভর হচ্ছে 5 কেজি, ঠিক আছে, তো বা বস্তুর ভর আমি এম ধরলাম, বস্তুর ভরকে আমি এম দিয়ে ডিনোট করতে পারি। হ্যাঁ, তো আমি বলতে পারি প্রথমে বস্তুর ভরবেগ হচ্ছে এম ইউ, আরে বলতে পারি ভর ইন্টু বেগ, ঠিক আছে, ভর ইন্টু বেগ, ঠিক আছে। এবার আমি বলছি এখানে বস্তুর কত ভরবেগ, না স্যার এখানেও বস্তুর ভর হচ্ছে এম, আর বস্তুর অন্তিম বেগ হচ্ছে ভি, তো বলতে পারি এম ভি। তো এদের মধ্যে পরিবর্তন কত হয়েছে, না আমি মাইনাস করলেই বুঝতে পারবো, আরে ভরবেগের পরিবর্তন কত, না এটা আমার প্রথমের ভরবেগ, এটা আমার দ্বিতীয় ভরবেগ, তো ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ইউ মাইনাস এম ভি। কিছু সময়ের সঙ্গে হয়েছে, আমি সময় মেনে নিলাম টি সেকেন্ড, তো আমি টি দিয়ে ভাগ করতে পারবো কি পারবো না, অবশ্যই পারবো। আমি যদি এখানে এম কমন নিয়ে নিই তাহলে ভি মাইনাস ইউ, কারণ দেখো একটা জিনিস, ইউ মাইনাস ভি কেন লিখলাম না, কারণ বেসির থেকে কম বিয়োগ হয়, তো কোথাও না কোথাও আমার অন্তিম বেগ বেশি না প্রাথমিক বেগ বেশি, স্যার অন্তিম বেগ বেশি, সেই জন্য আমি এটাকে প্রথমে লিখলাম ভি মাইনাস ইউ, ঠিক আছে। এখানেও তাই লিখতে হবে আমাকে, প্রথমে এম ভি তারপরে এম ইউ, এটা হচ্ছে অন্তিম ভরবেগ, এটা হচ্ছে প্রাথমিক ভরবেগ, তো এম ইন্টু ভি মাইনাস ইউ, এম কমন নিয়ে নিলাম বাই টি। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে ভি মাইনাস ইউ বাই টি, এটা চেনা লাগছে না, এটা আমরা কোথায় পেয়েছিলাম, এটা সমান আমি বলতে পারি এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, অ্যাক্সিলারেশন ত্বরণ কি বেগের পরিবর্তন কার সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে বেগের যে পরিবর্তন হয়, তো আমি ভি মাইনাস ইউ বাই টি এটাকে আমি কী লিখতে পারি, এ লিখতে পারি, কি লিখতে পারি, অ্যাক্সেলারেশন এ লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি এম এ, এটা সমানই হচ্ছে এম এ। এটা আমি কি লিখছি, না কোথাও না কোথাও বল, তো এফ সমান এম ইন্টু এ আসে অ্যাকচুয়ালি এখান থেকে, আমরা দ্বিতীয় সূত্র সমান জানি যে এফ সমান এম এ, অ্যাকচুয়ালি হয় কোথা থেকে, তো আমি বলতে পারি যে এই যে ফোর্স এটাই হচ্ছে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, মানে ভরবেগের পরিবর্তনের হার। দেখো পরিবর্তনের হার, এই হার কথাটা যেখানেই লাগবে
সেখানে কি হবে, সময় দিয়ে ভাগ করার ব্যাপার থাকে। কী দিয়ে থাকে, সময় দিয়ে ভাগ করার ব্যাপার থাকে। এই হার কথাটা যেখানেই লাগবে। তো ভরবেগের পরিবর্তনের হার, তো ভরবেগের পরিবর্তন এটা, তার হার মানে সময় দিয়ে ভাগ করছি, তার মানে আমার কি চলে এলো এম ইন্টু এ, এম ইন্টু এ। তাহলে আসে কথা থেকে বোঝা গেছে অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলা লাগবে এটাই, কিন্তু জিনিসটা আসছে কোথা থেকে তোমাদের জানাটা দরকার, সেই জন্যই এত কিছু বললাম। তাহলে দ্বিতীয় সূত্রে আমাদের কি বলছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, এবার জিনিস লক্ষ্য করো। আচ্ছা, আরেকটা ব্যাপার কি, দ্বিতীয় সূত্রে আরেকটা জিনিস আছে যে বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগও পরিবর্তন সেদিকে ঘটবে। আচ্ছা, এসব বাদ দাও, শুধু এইটুকু জিনিস মাথায় রাখবে তাহলেই হবে, আমাদের সংজ্ঞা লিখতে দেবে না, লেখার প্রয়োজন নেই। আমি যদি তোমাদের এখানে একটা প্রশ্ন করি যে ত্বরণের সাথে বলের সম্পর্ক কী, বলো বলো, ত্বরণের সাথে বলের সম্পর্ক কী? দেখো, যদি যদি আমার এখানে এম স্থির থাকে, মানে ভরের কোনো পরিবর্তন না হয়, তাহলে আমি সিম্পল এখানে কি দেখতে পাচ্ছি, এফ এর সাথে এ এটার সমানুপাতিক সম্পর্ক। মানে যদি ভর স্থির থাকে, বল যত বেশি হবে ত্বরণ তত হবে, বল যত বেশি হবে ত্বরণ তত হবে। যদি দেখো সাপোজ বলছি আমি একে বেশি বল দ্বারা ফোর্স করলাম, বেশি বল দ্বারা ফোর্স করলাম, একে আমি বেশি বল দ্বারা ফোর্স করলাম, তো এর মধ্যে ত্বরণ বেশি হবে না কম হবে? অবভিয়াসলি ত্বরণ বেশি হবে। যত বেশি বল প্রয়োগ করবো তত বেশি ত্বরণ হবে, যত বেশি বল প্রয়োগ করবো তত বেশি ত্বরণ হবে। তো মনে রাখবে বলের সঙ্গে ত্বরণের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, কিন্তু যদি এই ক্ষেত্রেই বলে যে ভরের সাথে সম্পর্ক কী, ভরের সাথে সম্পর্ক কী, একটা জিনিস ভেবে দেখো, একটা জিনিস ভেবে দেখো, আমি এখানে একটা 20 গ্রাম বস্তু একটা বল নিলাম, আমি এখানে একটা 5 কেজির বল নিলাম, বলো তো এখানেও আমি এখানেও আমি একটা বল প্রয়োগ করলাম, এখানে আমি যে পরিমাণ বল প্রয়োগ করলাম এখানে আমি সেম পরিমাণ বল প্রয়োগ করলাম, তো বলো তো কার ত্বরণ বেশি সৃষ্টি হবে, কোন বস্তুর ত্বরণ বেশি সৃষ্টি হবে? অবভিয়াসলি যেটা হালকা, যে বস্তুটা হালকা। আমি যদি একে ফোর্স দিই, আরে ভেবে দেখো না, একটা তোমার হাতে 20 গ্রামের বল আছে আর একটা 5 কেজির বল আছে, কোনটা ছুঁড়তে তোমার বেশি সুবিধা হবে, কোনটাতে কম, আচ্ছা কোনটার অবস্থার পরিবর্তন ঘটাতে তোমার কম ফোর্স দিতে হবে, কম ফোর্স দিতে হবে? অবভিয়াসলি যেটার ভর হালকা, যেটার ভর কম, যেটার ভর কম, যেটার ভর কম সেটাতে আমাকে বল মানে খুবই কম প্রয়োগ করতে হবে। ঠিক আছে, আর ত্বরণের সঙ্গে ঠিক এরকমই সম্পর্ক, ত্বরণের সাথে কীরকম সম্পর্ক ভালো করে বোঝো, যে বস্তু যত হালকা হবে মানে ভর যত কম হবে তার ত্বরণ তত বেশি হবে। মানে কোথাও না কোথাও আমি বলতে পারি ত্বরণের সঙ্গে বস্তুর ভরের ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা এখান থেকেও পাবো। দেখো এফ সমান এম ইন্টু এ, আমি যদি এখানে এমকে ওদিকে নিয়ে চলে যায়, এমকে এদিকে নিয়ে চলে যায়, মানে এ সমান কী হয়ে যাবে বলো, এ সমান হয়ে যাবে এফ বাই এম। তো কোথাও না কোথাও ব্যস্তানুপাতিক সম্পর্ক আমি দেখতে পাচ্ছি। মানে এছাড়া কমন সেন্স বলো না, একটা বস্তু 20 গ্রামের যে বস্তুটা আর 5 গ্রামে যদি সেম ফোর্স সমানভাবে বল প্রয়োগ করি, একই বল প্রয়োগ করি, তো আমার এই 20 গ্রামের বস্তুর মধ্যে আমি বেশি ত্বরণ সৃষ্টি করতে পারবো না, 5 কেজির মধ্যে ত্বরণ সৃষ্টি করতে আমার বেশি বল প্রয়োগ করতে হবে। যত বস্তুর ভর বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে তত বেশি বল প্রয়োগ করতে হবে। তো মনে রাখবে ভরের সঙ্গে ত্বরণের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এই যদি এই ছকটা তোমরা বুঝতে পেরে যাও, এই যে স্লাইডটা বুঝতে পেরে যাও, তাহলে তোমাদের দ্বিতীয় সূত্র নিয়ে কোনো কিছু মাথা ব্যথার দরকার নেই। এবার একটা জিনিস আমাকে বলো, আমরা প্রথম গতিসূত্র থেকে কী পেয়েছিলাম, বলের সংজ্ঞা পেয়েছিলাম, জাড্যতার সংজ্ঞা পেয়েছিলাম, জাড্যতা সম্পর্কে জানতে পেরেছিলাম, ইনার্সিয়া সম্পর্কে। আর দ্বিতীয় সূত্র থেকে কী পাচ্ছি, বলের পরিমাপ, যে অ্যাকচুয়ালি বল কত লাগছে, এফ ইজকাল টু এম এ, মানে আমরা বল কতটা পরিমাণ লাগছে বলের মেজারমেন্ট পাচ্ছি, বলের পরিমাপ করতে পারছি। ঠিক আছে, বলের মান নির্ণয় করতে পারছি, অ্যাকচুয়ালি মান কত হবে, কত নিউটন বল হবে, কি হবে না হবে, আমরা বলের মান নির্ণয় করতে পারছি। ঠিক আছে, চলো যেগুলো বললাম তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এখানে সব লেখা আছে, পরপর পড়ে নিও তোমরা। নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগ সেই পরিবর্তন সেই দিকেই ঘটে। এফ সমান এম এ, বাস এই ফর্মুলাটা মনে রাখবে, বল সমান ভর ইন্টু ত্বরণ। বলের পরিমাপ আমরা এই সূত্রটা থেকে কী পাই, দ্বিতীয় গতিসূত্র থেকে কী পাই, বলের মান নির্ণয় করতে পারি, বলের পরিমাপ সম্বন্ধে জানতে পারি। আর ত্বরণের সাথে সম্পর্ক তোমাদের আমি বুঝিয়ে দিলাম, যত বস্তুর ভর যদি ভর স্থির থাকে প্রযুক্ত বল যত বাড়বে ত্বরণ তত বাড়বে, প্রযুক্ত বল যত বাড়বে ত্বরণ তত বাড়বে। আর
ভরের প্রভাব কি, যদি একই পরিমাণ বল প্রয়োগ করা হয়, তোমাদের বললাম 20 কেজি আর 20 গ্রাম বস্তুর মধ্যে, যত ভর বেশি হবে ত্বরণ তত কম হবে। এ ব্যস্তানুপাতিক 1/m, ভরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, চলো এবার আমরা বল সম্পর্কে জানবো। স্যার বল সম্পর্কে তো জানলাম, মোটামুটি একটা আইডিয়া তো পেলাম। বল কি না, ধরো আমার একটা বস্তু স্থির অবস্থায় আছে, সেই স্থির অবস্থাটাকে গতিশীল করবে, বা একটা বস্তু ধরো গতিশীল অবস্থায় আছে, সেই বস্তুটাকে স্থির করবে। তো বাইরে থেকে যেটা আমরা প্রয়োগ করছি, বাহ্যিক যে প্রয়োগটা করছি, যার ফলে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটছে, অবস্থানের নয় সরি, অবস্থার পরিবর্তন ঘটছে বা ঘটানোর চেষ্টা করা হচ্ছে, সেই জিনিসটাই হচ্ছে বল। সেই জিনিসটাই হচ্ছে বল। বোঝা গেল? যেমন একটা এক্সাম্পল তোমাদের বলি, দেখো এখানে লেখা আছে। আচ্ছা, এর আগে একটা জিনিস বলো, এর আগে একটা জিনিস বলো, কী জিনিস না, এই বলের একক কী বলো? মনে রাখবে বলের এসআই একক হচ্ছে না নিউটন। স্যার আইজাক নিউটনের নাম অনুযায়ী এই বলের নাম রাখা হয়েছে নিউটন। ঠিক আছে, যদি বলা হয় এর সিজিএস একক কি, ডাইন। দেখো একটা জিনিস মনে রাখো, আমরা মুখস্থ করি সবসময় যে, দেখো ভালো করে বুঝবে, আমরা ফোর্স সমান কি জানি, বোঝো জায়গাটা, ফিল করো। এফ সমান এম ইন্টু এ, এটা তো এম, এটা কি বস্তুর ভর, তো বস্তুর ভরকে আমরা কি দ্বারা ডিনোট করি, স্যার কেজি দ্বারা। স্যার কেজি দ্বারা, এসআই একক তো কেজি। আর অ্যাক্সিলারেশন ত্বরণকে আমরা এসআই একক কি, আরে यार দেখো এখানে দেখো, আমি বলতে চাইছি যে এফ সমান জানি আমরা এম ইন্টু এ। এম মানে কি, বস্তুর ভর, বস্তুর ভরকে আমরা কেজি দ্বারা ডিনোট করি, আর অ্যাক্সিলারেশনকে আমরা কী দ্বারা ডিনোট করি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমি এটা লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার কি, অ্যাকচুয়ালি নিচে সেকেন্ড স্কোয়ার, অ্যাকচুয়ালি নিচে সেকেন্ড স্কোয়ার, আমরা পার সেকেন্ড স্কোয়ার লিখি দেয়। তাহলে আমরা কি লিখতে পারি, এই কেজি, এটাকে এইভাবে লেখা যায়, কেজি মিটার সেকেন্ড স্কোয়ার, বা তুমি লিখতে পারো যে এস টু দি পাওয়ার -2। ঠিক আছে, এটা লিখতে পারো। এই জিনিসটাই হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে নিউটন, এই জিনিসটাই হচ্ছে নিউটন। এটা কি পদ্ধতি বললাম, এসআই পদ্ধতি। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, আমি যদি বলি সিজিএস, আরে বারবার ডিস্টার্ব করছে এটা, চলো ঠিক আছে, আমি যদি সিজিএস পদ্ধতিতে বার করি, সিজিএস পদ্ধতিতে বার করলে কি হবে দেখো, এফ সমান এম ইন্টু এ। আচ্ছা, এম বস্তুর ভর, তো বস্তুর ভরকে আমরা কী দিয়ে ডিনোট করি, স্যার গ্রাম দিয়ে ডিনোট করি, স্যার গ্রাম দিয়ে ডিনোট করি। আর অ্যাক্সিলারেশনকে আমরা কী ডিনোট করি, এটা যেমন মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওটা আমরা কী করব, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, ডাইন লিখতে পারি, ডাইন। ঠিক আছে, এটা হচ্ছে সিজিএস ইউনিট। এবার আমরা অনেকে মুখস্থ করি যে 1 নিউটন সমান 10⁵ ডাইন। আর আমরা মুখস্থ করি কি করি না, ডাইরেক্ট মুখস্থ রাখলে হবে, জানার দরকার নেই কিছু। তাও তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা আসে কোথা থেকে, দেখো বোঝো। এটা অ্যাকচুয়ালি আসে, দেখো সিজিএস, আমাদের এসআই ইউনিট কি বললাম, এসআই ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার এই 1 কেজি সমান, আমি তো সিজিএসে বার করছি, তো 1 কেজি সমান কত গ্রাম, তোমরা কি বলবে, স্যার 1000 গ্রাম। তো আমি 10⁵ লিখতে পারি, 10⁵ গ্রাম লিখতে পারি, হ্যাঁ স্যার। আচ্ছা, 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, তো আমি লিখতে পারি 10 স্কোয়ার সেন্টিমিটার। আর নিচে কি আছে, সেকেন্ড স্কোয়ার, নিচে কি আছে, সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এই 3 আর এই 2 মাঝখানে তো ইন্টু আছে, তো আমি জুড়ে দিতে পারি 10⁵, 10⁵। আর এই যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা কি বললাম, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা কী বললাম, ডাইন। তো আমি লিখতে পারি 10⁵ ডাইন। তো এটাই হচ্ছে 1 নিউটন, এটাই হচ্ছে 1 নিউটন, যেটাকে আমরা 10⁵ ডাইন বলি। আসে কোথা থেকে, এইভাবে আসে জিনিসটা। ঠিক আছে, তো এটা কি বললাম, ইউনিট, ইউনিট সম্বন্ধে বললাম, ফোর্সের ইউনিট, মনে থাকবে। ওকে, দেখো যেটা বলছিলাম যে বল হচ্ছে আমাদের বাহ্যিক একটা প্রভাব, যা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটায় বা ঘটানোর চেষ্টা করে। যেমন স্থির বস্তুকে গতিশীল করছে, একটা স্থির ফুটবল আছে, আমি লাথি মেরে তাকে কী করলাম, গতিশীল করলাম, নড়াচড়া করার পালা, সেটা কি স্থির বস্তুকে গতিশীল কে করছে, বাইরে থেকে কোনো একটা বাহ্যিক প্রভাব, সেই বাহ্যিক প্রভাবটাই তো বল। যেমন গতিশীল বস্তুকে থামিয়ে দিচ্ছি, চলন্ত একটা সাইকেল চলছে, ব্রেক চেপে থামিয়ে দিলাম, তো যে ব্রেকটা চিপলাম মানে কি, ওই চাকার উপরে বল প্রয়োগ করলাম, তাই সে থামলো। গতির বেগের পরিবর্তন করতে পারি, গতি বাড়ি দেওয়া কমিয়ে দেওয়া, গতির দিকের পরিবর্তন করতে পারি, বস্তুর আকৃতির পরিবর্তন করতে পারি, যেমন একটা স্প্রিংকে টেনে লম্বা করলাম, কি বল প্রয়োগ করছি, দেন তার
অবস্থার পরিবর্তন ঘটছে। একটা মাটির ঢেলাকে ধরো, নরম মাটির ঢেলা আছে, সেটাকে টিপে আকার দিচ্ছে, বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি করছে, কি করছে, বাইরে থেকে কোনো বাহ্যিক প্রভাব দিচ্ছে, মানে সেটা কি, বল। তো এটা একটা কি, বল একটা ভেক্টর রাশি যার মানও আছে এবং দিকও আছে। ঠিক আছে, কতটা জোরে ধাক্কা বা টান দিচ্ছে তার উপরে বলের প্রভাব নির্ভর করে। দেখো আমরা মেনলি বল সম্বন্ধে না এই পুশ অ্যান্ড পুল এটাই আমরা সাধারণত বলি, মানে ধাক্কা দিচ্ছে নাহলে টানছে, ধাক্কা দিচ্ছে নাহলে টানছে, অ্যাকচুয়ালি পুশ অ্যান্ড পুল। ফোর্স কি, পুশ অ্যান্ড পুল, ফোর্স ইজ আ পুশ অ্যান্ড পুল, বোঝা গেল। চলো, এসআই পদ্ধতিতে এর একক কী বললাম, এর একক হচ্ছে নিউটন, এবং সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইট। কী করে কী বেরোয় তোমাদের সব দেখিয়ে দিয়েছি আমি। তাহলে আশা করি তোমাদের ফোর্স সম্বন্ধে বা নিউটনের দ্বিতীয় গতিসূত্র, প্রথম গতিসূত্র সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে। ঠিক আছে, তো আমি কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেনগুলো তোমরা যদি করতে পারো জানবে যে তোমরা এক্সামেও সেই কোশ্চেনগুলো করতে পারবে। ওকে, চলো দেখো ফার্স্ট কোশ্চেন, বলো অ্যান্সার বলো। বলো অ্যান্সার বলো এটা। দেখো এখানে কোশ্চেন দিয়েছে কি না, নিউটন হলো বলের এসআই একক। জানি আমরা নিচের কোনটি 1 নিউটনকে মৌলিক এসআই একক কিলোগ্রাম মিটার সেকেন্ডের মাধ্যমে প্রকাশ করে, বলো। এফ সমান আমরা কি জানি, এই মাত্র বললাম, এম ইন্টু এ। এম হচ্ছে কেজি আর এ হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো কোথাও না কোথাও কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কোথায় আছে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা সি অপশান বলতে পারি কি পারি না, বলো। সি অপশান বলতে পারি কি পারি না। দেখো এইভাবে কোশ্চেন আসে, তোমরা ডাইরেক্ট যদি মনে রাখো যে এফ সমান নিউটন, এফ সমান নিউটন, তা নয়, একটু ডেপথও পড়তে হবে তোমাদেরকে। ঠিক আছে, এটা হতে পারতো যে এসআই এককের জায়গায় সিজিএস একক জিজ্ঞাসা করতে পারতো, সেখানেও তোমরা বার করতে পারতে। শুধু কেজির জায়গায় কী আসতো, গ্রাম, মিটারের জায়গায় কী আসতো, সেন্টিমিটার, ব্যাস। চলো নেক্সট কোশ্চেন করো, কী হবে বলো। 2 কেজি ভরের একটা বস্তুর উপরে 10 নিউটন বল প্রয়োগ করেছে, উৎপন্ন ত্বরণ কত। আমরা ত্বরণ সমান, দেখো ফর্মুলা কি জানি, এম ইন্টু এ। তো এ সমান কী হবে, এফ বাই এম, এফ বাই এম। তো এফের মান কত না 10 নিউটন, আর এম এর মান কত, বস্তুর ভর হচ্ছে 2 কেজি। কিছু ইউনিট চেঞ্জ করার ব্যাপার আছে না স্যার, তো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে রাইট অ্যান্সার। তো ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো গ্রুপ ডি 2026 আসা প্রশ্ন। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো যেই দিয়েছে 2026, দারুণ প্রশ্ন দিয়েছে। নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী দুটি ভিন্ন ভরের বস্তু, আলাদা আলাদা ভরের দুটো বস্তু আছে। তো বলছে একটি নির্দিষ্ট ধ্রুবক বল প্রয়োগ করেছে, একে যে নিউটন বল প্রয়োগ করেছে, একেও তাই নিউটন বল প্রয়োগ করেছে, একই বল প্রয়োগ করেছে, তবে তাদের ত্বরণের কোন উক্তিটি সবচেয়ে ভালো হয় বর্ণনা করে। এই মাত্র পড়েছি। দেখো যেগুলো থেকে পড়ায় সেগুলো থেকে কোশ্চেন আসে কি না নিজেরা চোখে লক্ষ্য করো। আমি কি বলেছিলাম, যে ভরের বস্তু, যার ভর কম হবে তার মধ্যে ত্বরণ বেশি হবে। তো কোনটা বলতে পারবো না, কম ভরের বস্তুর ত্বরণ বেশি। তো বি অ্যান্সার হবে কি হবে না বলো, বি ভরের, বি অপশান হবে কি না, যত কম কম ভরের বস্তুর ত্বরণ বেশি হবে। ঠিক আছে, চলো। বলে 2 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, 5 সেকেন্ডের জন্য 4 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, বস্তুটা শেষ বেগ কত, বলো কি হবে। 2 কেজি একটা ভরের বস্তু আছে, এ 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। ঠিক আছে, 5 সেকেন্ডের জন্য ওকে 4 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, টাইম লেগেছে কত, 5 সেকেন্ড। কত বল প্রয়োগ করেছে, 4 নিউটন বল প্রয়োগ করেছে। বস্তুটার অন্তিম বেগ কত, মানে এই যে বস্তুটা আসছে, এই বস্তুটার অন্তিম বেগ কত, মানে ভি কত হবে বলো, ভি কত হবে বলো। আমরা ফর্মুলা কি জানি বলো, এফ সমান হচ্ছে এম এ। দেখো এখানে কোথাও না কোথাও আমাকে অ্যাক্সেলারেশন বার করতে হবে, ত্বরণ আমাকে কোথাও দিয়েছে, ত্বরণ দেয়নি। দেখো আমাদের একটা ফর্মুলা আছে, আমরা দেখো কোথায় সব কটা ফর্মুলার রিলেশন আছে। আমাদের এখানে ভি বার করতে দিয়েছে, আমি আগের দিন তোমাদের যে ফর্মুলাগুলো পড়িয়েছিলাম সেখানে ভি বার করার ফর্মুলা তোমাদের কি পড়িয়েছিলাম মনে আছে, ভি সমান ইউ প্লাস এটি, আরে মনে পড়ছে। দেখো এখানে কোথাও না কোথাও ইউ তো দেওয়া আছে, ইউ তো 10 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, অসুবিধা নেই। কিন্তু টাইমও দেওয়া আছে 5 সেকেন্ড, কিন্তু কোথাও কি এ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে না, তোমাকে ত্বরণ বার করে নিতে হবে। দেখো ত্বরণ মানে কি জানি আমরা, এফ বাই এম। এবার ডাইরেক্ট লিখবো এ সমান এফ বাই এম, ঘাবড়ে যাও না, কারণ বারবার এফ সমান এম এ লেখার কোনো প্রয়োজনই নেই। এ সমান এফ বাই এম লিখতেই পারি, আরে এফ বাই এম, এফ বাই এম, ঠিকই তো। এফ কত আছে, এফ বল হচ্ছে 4 নিউটন, আর বস্তুর ভর কত না 2 কেজি, বস্তুর ভর হচ্ছে 2 কেজি। তো কাটাকুটি করলে বস্তুর ত্বরণ কত হয়ে যাবে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো বসিয়ে দাও এখানে,
ইউ এর মান আছে কত 10, এ এর মান হচ্ছে 2, আর টাইম কত 5 সেকেন্ড। তো দেখো 10 + 10 কত হবে 20 মিটার পার সেকেন্ড, এটাই অন্তিম বেগ। তো এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। বলো, এই ধরনের দেখো দুটো স্টেপে কোশ্চেনটা দিয়েছে, এই ধরনের নিউমেরিক্যালে আসে তো ভাবো বিশাল টাপ দিয়ে দিয়েছে। দেখো গ্রুপ ডি 2025-এই এসছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে 50 কেজি ভরের একটা কাঠের ব্লক একটা মসৃণ অনুভূমিক তলে রাখা হয়েছে। যখন এটি স্থির অবস্থায় থাকে তখন তার উপরে এক্স নিউটনের একটি ধ্রুবক অনুভূমিক বল প্রয়োগ করা হয়। ব্লকটি 2 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। তো এক্সের মান কত? আচ্ছা, এখানে বলের মানটা চেয়েছে। আমরা ফর্মুলা কি জানি, এফ সমান এম ইন্টু এ। বস্তুর ভর দিয়ে দিয়েছে, বস্তুর ভর দিয়েছে 50 কেজি। অ্যাক্সিলারেশন কোথাও দিয়েছে? অ্যাক্সিলারেশন দেয়নি। তো অ্যাক্সিলারেশন সমান আমরা কি জানি, ভি মাইনাস ইউ বাই টি। তো ভি কত, অন্তিম বেগ কত না, দেখো এ কিন্তু স্থির অবস্থা থেকে শুরু করছে। স্থির অবস্থা মানে ইউ জিরো। আরে আগের দিনে ক্লাস করেছো না করনি? যদি না করে থাকো বুঝতে পারবে না। স্থির অবস্থা মানে কি, ইউ সমান হচ্ছে জিরো, প্রাথমিক বেগ জিরো, আর অন্তিম বেগ কত 10 মিটার পার সেকেন্ড। তো 10 - 0 কি 10ই হবে। আর টাইম কত, টাইম দিয়েছে 2 সেকেন্ড। তো এখান থেকে অ্যাক্সিলারেশন কত বেরোচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে অ্যাক্সিলারেশন বসিয়ে দাও 5, 50 × 5 = 250, 250 নিউটন। তো 250 নিউটন হয়ে যাবে সঠিক অ্যান্সার, সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো। আরে বোঝা যাচ্ছে করতে পারছো না পারছো না। দেখো টেকনিশিয়ান 2026-এর লেটেস্ট প্রশ্ন দিয়েছে, এই মার্চ মাসের প্রশ্ন এগুলো। বলছে একটা ধ্রুবক বল 2 সেকেন্ডের জন্য 5 কেজি ভরের একটা বস্তুর উপরে কাজ করে। এটি বস্তুটি বেগ 4 মিটার পার সেকেন্ড থেকে বাড়িয়ে 7 মিটার পার সেকেন্ড করে দেয়। প্রযুক্ত বলের মান কত? তোমাকে সিম্পল বলো, এফ সমান এম ইন্টু এ। বস্তুর ভর কত দিয়েছে না 5 কেজি বস্তুর ভর। অ্যাক্সিলারেশন দিয়েছে? দেয়নি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, বলছে 4 মিটার পার সেকেন্ড থেকে 7 মিটার পার সেকেন্ড করে দিয়েছে। আমরা এ সমান, এগুলো কষতে হয় না, মোটামুটি মুখে করা যায়। দেখো 4 মিটার থেকে 7 মিটার করেছে, বস্তুর বেগের পরিবর্তন কত 3, আর টাইম কত দিয়েছে 2 সেকেন্ড। তো 3/2 মানে কি 1.5। আরে বোঝা গেল, ভি মাইনাস ইউ। ভি কত, অন্তিম বেগ 7 আর প্রাথমিক বেগ ছিল 4, টাইম কত 2। তো 3/2 আর এটা 3 মানে কত 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে এ এর মান বসিয়ে দাও 1.5, 15 × 5 = 75, 7.5 নিউটন। তো 7.5 নিউটন, সি মারো অ্যান্সার। যদি এগুলো করতে না পারো পরীক্ষা তো করতে পারবে না। ঠিক আছে, আমি কেন প্রিভিয়াস ইয়ার করতে বলি, দেখো প্রিভিয়াস ইয়ারের এবারে যে কোশ্চেন এসছে এগুলো ডেটা চেঞ্জ করেছে, কোনো রকম টাইপ চেঞ্জ হয়েছে বলো না। তোমরা পুরোনো কোশ্চেন থেকে করতে পারো না। আমি আমাদের কাছে আবারও বলে রাখছি, আমাদের প্রিভিয়াস ইয়ার 2016 থেকে 2022-এর যত প্রশ্ন এসেছে তার জন্য একটা সায়েন্সের বই আছে। 2024-25-এ যত এক্সাম হয়েছে, এলপি, টেকনিশিয়ান, জেই, এনটিপিসি, আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, আরপিএফ, এসআই, কনস্টেবল, তার জন্য একটা সায়েন্সের বই আছে। 2025-26-এ যে 101টা শিফট হয়েছে সায়েন্সে, তার জন্য বই আছে। এই তিনটে বই মিলে প্রায় 10,500 11,000 প্রশ্ন হবে। যদি এগুলোকে কমপ্লিট করতে পারো তোমাদের কোশ্চেন কত প্র্যাকটিস করবে ভাবো না। ঠিক আছে, আর তিনটে বইয়ের পিডিএফের অনলি প্রাইস আছে 499 টাকা। পিডিএফ নিয়েও পড়তে পারে, বই যদি চাও বইও অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো যখনই বলি তখনই ভাবো স্যার বিজনেস করে নিতে, স্যার বিজনেস। আরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের না করলে তোমাদের আইডিয়া আসবে না যে কোশ্চেন কীরকম থাকবে। থিওরি তো পড়তেই হবে, থিওরি 100% পড়তে হবে, তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাগাতে হবে। ঠিক আছে, চলো দেখো, বলছে বলের 1 একক 1 নিউটনের সঠিক সংজ্ঞা কী? বলো 1 নিউটনের সঠিক সংজ্ঞা কী? যে বল 1 কেজি বস্তুকে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ দেয়, আমরা কীভাবে লিখি, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে 1 কেজির একটা বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিচ্ছে, সেটাই হচ্ছে বলের একক। এনে 1 মিটার ত্বরণ থরি না দিচ্ছে, 1 মিটার থরি না ত্বরণ দিচ্ছে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা ত্বরণের একক জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, চলো দেখো গ্রুপ ডি 2026-এর প্রশ্ন এটা। জিনিসটাকে এইভাবেও তোমরা করতে পারো যে স্যার এফ সমান হচ্ছে এম ইন্টু এ। ঠিক আছে, ধরো বল হচ্ছে 1 ধরলাম, 1 নিউটন বল আছে, বস্তুর ভর ধরলাম 1 কেজি, বস্তুর ভর ধরলাম 1 কেজি, আর বস্তুর ত্বরণ ধরলাম 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা থেকে 1 নিউটন, এটা কি ধরলাম 1 কেজি, আর এটা কি ধরলাম 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলো হলো কি হলো না, যে 1 কেজির একটা বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিচ্ছে, সেটাই হচ্ছে আমাদের 1 নিউটন, সেটাই হচ্ছে আমাদের 1 নিউটন। ঠিক আছে, বলছে 4 কেজি ভরের একটা বস্তুর উপরে 2 সেকেন্ডের জন্য একটা ধ্রুবক বল প্রয়োগ করা হয়েছে, যা এর বেগ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে 8 মিটার পার সেকেন্ড করে দিয়েছে। যদি একই বল 4 সেকেন্ডের জন্য প্রয়োগ করা হয় তাহলে বস্তুটার শেষে বেগ কত হবে?
একটা জিনিস লক্ষ্য করো, প্রথম স্টেপটার ক্ষেত্রে কোনো বলই দেয়নি, বলছে না যদি একই বল 4 সেকেন্ডের জন্য প্রয়োগ করা হয়, কিন্তু প্রথম যে মানে আমাকে যে একই বল আমি প্রয়োগ করবো এখানে, তো আমাকে প্রথম ক্ষেত্রে কোনো বল বলে দিয়েছে কি, বলেনি, তোমাকে বল বার করতে হবে। তো বল বার করার সূত্র জানি F সমান ma। বস্তুর ভর বলে দিয়েছে, হ্যাঁ স্যার 4 কেজি বস্তু 4 কেজি বস্তুর ভর আছে। আরে यार গলাটা একদম শেষ। 4 কেজি বস্তুর ভর আছে, ঠিক আছে। এবারে এ আমাকে বার করতে হবে, এ মানে কি বস্তুর, আরে বলো না বস্তুর ত্বরণ। তো এ সমান কি জানি ভি মাইনাস ইউ বাই টি। দেখো 8 মিটার পার সেকেন্ড হয়ে গেছে 2 মিটার পার সেকেন্ড থেকে, তাহলে আমার বস্তুর গতিবেগের পরিবর্তন কত হচ্ছে, আরে 8 থেকে 2 হয়েছে, সরি 2 থেকে 8 হয়েছে, মানে 6 মিটার পার সেকেন্ড। কত কোণে হয়েছে, 2 সেকেন্ডে হয়েছে, মানে আমি বলতে পারি বস্তুর বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ভুল বললাম কি, 6 2 3 6, হ্যাঁ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরে বস্তুর ত্বরণ বার করছি, ভি মাইনাস ইউ বাই টি। বস্তু দেখো প্রথমে ছিল 8, অন্তিম বেগ 8, ইউ হচ্ছে বস্তুর 2, কত সেকেন্ডে হয়েছে 2 সেকেন্ডে, তো 6/2 মানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটাই বসিয়েছি। তো দেখো 3 4 12 নিউটন বল লেগেছে, ঠিক আছে। একই বল 4 সেকেন্ডের জন্য প্রয়োগ করা হয়েছে কোন উপরে, এই 4 কেজি বস্তুর ভরের উপরে। তো অন্তিম বেগ কত হবে, আচ্ছা আমার অন্তিম বেগ ভি সমান ইউ প্লাস এটি, ঠিক আছে। আমি ভি এর মান বার করব, ইউ কত, বস্তুর প্রাথমিক বেগ কত বলো, প্রাথমিক বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই তো এটাই তো নাকি, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো 2 লিখলাম। বস্তুর ত্বরণ কত, আরে ত্বরণ কত, ত্বরণ তো 3 বেরিয়েছে, তো 3 লিখে দাও। আর টাইম কত, কত টাইমে হয়েছে, আরে সরি আর দাঁড়াও, টাইম লেগেছে 4 সেকেন্ড, লাস্টে তো তাই বলেছে একই বল 4 সেকেন্ডের জন্য প্রয়োগ করেছি। তো এখানে দেখো 3 × 4 হয়ে যাচ্ছে, তো 2 প্লাস 3 4 12 মানে 14। অন্তিম বেগ কত হবে, 14 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা তো চেয়েছে বস্তুটা শেষ বেগ কত হবে, তো বস্তুটা শেষ বেগ হবে 14 মিটার পার সেকেন্ড, এটাই অ্যান্সার। আচ্ছা তাহলে তো আমার এই নিউটন বার করার কোনো কারণ দরকারই নেই, শুধুমাত্র এটা বার করলেই তো হয়ে যাবে, এটা তো কোনো প্রয়োজনই নেই, শুধুমাত্র আমার ত্বরণ বার করলেই হয়ে যাবে, তাই তো। ত্বরণটাই শুধু লাগলো আমার, নিউটন এই যে বলটা আমি বার করলাম, বল কোথাও লেগেছে, লাগেইনি বল, শুধু ত্বরণ বার করলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে। চলো দেখো গ্রুপ ডি 2026 আসে প্রশ্ন এটা। চলো এই প্রশ্নটা করো। আমার খুব ইচ্ছা আছে তোমাদের জন্য একটা নেক্সট টাইম মানে একটু টাইম নিয়ে একটু ব্যাচ লঞ্চ করার, যাতে আমি আরও অনেক কিছু এর মধ্যে ইনক্লুড করতে পারি। যদিও আমি এর মধ্যে সব কিছু রেখেছি, তোমাদের এক্সামের জন্য কোথাও কোনো অসুবিধা হবে না, তাও এমন একটা ব্যাচ লঞ্চ করার দরকার আছে, এমন একটা ব্যাচ লঞ্চ করার এই বাংলা মিডিয়ামের জন্য শুধুমাত্র আমি বলতে চাই, যেখানে কটা জিনিস খুব ভালো করে করানো হবে। একটা হচ্ছে থিওরি ক্লাস, ঠিক আছে, একদম নতুন এনসিআরটি অনুযায়ী, মানে যা যা কিছু করানোর প্রয়োজন সেই এনসিআরটি পুরো থিওরি পুরো পড়ানো হবে। তার সঙ্গে সঙ্গে চ্যাপ্টার ওয়াইজে সেগুলো থেকে যেভাবে এখন যেমন চলছে, এখন হয়তো যতগুলো কোশ্চেন দরকার ততগুলো আমি এক্সাম টাইম চলে এসেছে, এখন অত কোশ্চেন নিয়ে আসতে পারছি না, মানে একটা কোশ্চেনের জন্য মিস না যায়। প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন এসেছে ওই চ্যাপ্টারটা থেকে, ধরো এই চ্যাপ্টার পড়াচ্ছি, এই চ্যাপ্টারে যত প্রশ্ন এসেছে সমস্ত চ্যাপ্টারে সব কোশ্চেন করিয়ে দেওয়া, প্লাস তার সঙ্গে সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং তার সম্পূর্ণ অ্যানালাইসিস, ঠিক আছে। এই জিনিসগুলো না মানে অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার, বলতো 8 মাস 9 মাস ধরে সিলেবাসটা টানতে হবে, কিন্তু যদি একবার কেউ কমপ্লিট করতে পারে, যারা ধরো প্রথম এখন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা যদি এইভাবে একবার কমপ্লিট করতে পারে না, যদি একটা বছর দেয়, একটা 1 ইয়ার, তাহলে তাদের জীবনে কোনো দিন মানে তাকে অন্য কোনো ক্লাস বা অন্য কোনো বই পিডিএফ কিচ্ছু কেনার প্রয়োজন নেই। অনেকে অনেক কিছু টাকা পয়সা খরচা করে দেয়, এই বই কিনে নেয়, ওই বই কিনে নেয়, এইটা কিনে নেয়, ওটা কিনে নেয়, এখানে কোর্স নেয়, কিন্তু কী করা যাবে আর, যখনই কোনো কিছু মানে লঞ্চ করা হবে, স্যার ব্যবসা করছে, স্যার 500 টাকা নিচ্ছে, 600 টাকা নিয়ে নিচ্ছে, তোমার এইসব ব্যাপার আছে না। আর সময় সাপেক্ষের ব্যাপার, সবাই সবটা ফিল করতে, সবাই নয় অনেকে বুঝতে পারে ব্যাপারগুলো, যেগুলোর পিছনে কতটা পরিশ্রম করা হয়, কত সুন্দরভাবে পিপিটি বানানো হয়, ঠিক আছে, খুঁজে তোমাদের জন্য প্রত্যেকটা কন্টেন্টকে নিয়ে আসা হয়। চলো যখন হবে দেখা যাবে। বলো, একটা গাড়ি 180 কিলোমিটার পার আওয়ার, অ্যাকচুয়ালি এই কোর্সটা এই যে এখন যে এই যে সিলেকশন ব্যাচটার জন্য খুব একটা টাইম পেলাম না, এটা খুব খারাপ লাগছে, একটু টাইম যদি পেতাম আরও ভালো হতো জিনিসটা। একটা গাড়ি 180 কিলোমিটার পার আওয়ার গতিতে চলছে, ব্রেক কষার পর গাড়িটা 5 সেকেন্ডে সম্পূর্ণ থেমে যায়। যদি গাড়ি এবং যাত্রীদের মোট ভর 4200 কেজি হয়, তবে গাড়িটা থামানোর জন্য ব্রেক দ্বারা প্রযুক্ত বল কত হবে, বলো বলো কত হবে। আর এখন সত্যি কথা বলতে কে কীরকম পড়ায় সেটা মাইনে রাখে না, এখন এটা মাইনে রাখে কি ওখান থেকে কতজন সিলেকশন পাচ্ছে, কতজন এসে পড়ে ইউটিউবের সামনে এসে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে,
ঠিক আছে, মানে জানোই না এটার পিছনে কত কিছু ব্যাপার থাকে, কত কিছু ব্যাপার থাকে, ঠিক আছে। সিলেকশন পেয়ে ছেলেরা রেট ঠিক করে স্টুডেন্ট মানে টিচারদের সাথে, যে বলুন আপনি কত দেবেন, তাহলে আপনার সেন্টারে যে আমি বলবো আপনার কাছ থেকে পড়েছি, বলুন আপনি কত দেবেন, তাহলে স্টুডেন্টরা রেট ঠিক করে লিটারেলি, ঠিক আছে। তো এইসবের চক্করে আমি কোনোদিন ছিলাম না আর পড়বো না, ঠিক আছে। তো সিলেকশন, আর স্টুডেন্টরাও সেরকম না, দেখে না যে তার পড়ানোর কোয়ালিটি কী আছে, কতগুলো ক্লাস ইউটিউবে দিয়েছে, কীরকম পড়াচ্ছে না পড়াচ্ছে, ঝাটাকসে চলে যায়, কত সিলেকশন পেয়েছে। আরে যে যেভাবে সিলেকশন পেয়েছে তুমি কি সেইভাবে পাবে, থোড়ি না, তোমার তো সিলেকশন প্রসেস আলাদা হতে পারে। চলো বলো এই কোশ্চেনটা অ্যান্সার কী হবে, যে একটা গাড়ি 180 কিলোমিটার পার আওয়ার গতিতে চলছিল, ব্রেক কষার পরে গাড়িটা 5 সেকেন্ডে সম্পূর্ণ থেমে গেল। ওকে, যদি গাড়ি এবং যাত্রীদের মোট ভর 4200 কেজি হয়, তবে গাড়িটা থামানোর জন্য ব্রেক দ্বারা প্রযুক্ত বল কত, বলো। দেখো আলটিমেট আমাকে বল বার করতে বলেছে, বল সমান আমরা কি জানি, এফ সমান এম ইন্টু এ। তো কোথাও না কোথাও আমার কিছু ডেটা এখানে মিসিং আছে। কি ডেটা মিসিং আছে স্যার, কোথাও অ্যাক্সেলারেশনটা দেওয়া নেই, অ্যাক্সেলারেশনটাকে বার করতে হবে। এবার একটা জিনিস বোঝো, ধরো এই একটা গাড়ি, হ্যাঁ এই একটা গাড়ি যাচ্ছে, এই একটা গাড়ি যাচ্ছে, এবার গাড়িটা যখন চলছে, চলার যে বেগটা ধরো 180 কিলোমিটার পাওয়ার দিয়ে দিয়েছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, 180 কিলোমিটার পার আওয়ার মানে আমার কি এসআই ইউনিটে দেওয়া আছে না স্যার, এটা মিটার পার সেকেন্ডে বার করতে হবে। প্রথম কথা, 180কে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে যারা ম্যাথ জানো তারা জানো যে 5/18 দিয়ে গুণ করলে হয়ে যায়। তাহলে আমার কোথাও না কোথাও 50 মিটার পার সেকেন্ড। আমি বলতে চাইছি যে এটা বস্তুর কোন গতিবেগ, অন্তিম গতিবেগ নাকি প্রাথমিক গতিবেগ, এটা আমাকে ক্লিয়ার করে বলো। দেখো এটা হচ্ছে বস্তুর কি গতিবেগ বলো, প্রাথমিক গতিবেগ, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউ। স্যার কেন, কারণ বলে দিয়েছে প্রথম দিকেই গাড়িটা কি স্থির অবস্থা থেকে শুরু হয়েছে, না গাড়িটা চলন্ত অবস্থা থেকে কাউন্ট করছে। তো কোথাও না কোথাও বস্তুটা অলরেডি চলছে গতিতে 180 কিলোমিটার পার আওয়ার গতিতে, তার মানে কি এটা ইউ। তাহলে ভি কত হবে স্যার, ভি কত হবে, কারণ দেখো ব্রেক কষার পর গাড়িটা 5 সেকেন্ডে থেমে গেছে, তো থেমে গেছে মানে ভি তো শূন্য। আরে ভি তো শূন্য, এখানে অন্তিম বেগ তো শূন্য। তো আমি যদি এখানে তোমাদের বলি, আমি যদি তোমাদের বলি যে অ্যাক্সিলারেশন বার করো আগে, অ্যাক্সিলারেশন সমান আমরা কি জানি, এফ সমান এম এ, বাদ দাও, অ্যাক্সিলারেশন সমান আমরা কি জানি, ভি মাইনাস ইউ বাই টি। এবার আমি তোমাদের বলছি যে এখানে ভি কত, স্যার ভি তো শূন্য, ইউ কত, ইউ স্যার 50 মিটার পার সেকেন্ড, কত টাইমে লেগেছে না 5 সেকেন্ডে থেমে গেছে, তো 5 দিয়ে ভাগ করবো, তো দেখো -50/5, তো আমি লিখতে পারি -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে এর মান, অ্যাক্সিলারেশনের মান কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্যার মাইনাস এলো কেন, কারণ কোথাও না কোথাও এটা নেগেটিভ ত্বরণ, নেগেটিভ অ্যাক্সিলারেশন, কারণ থেমে গেছে গাড়িটা, কি হয়েছে থেমে গেছে, নেগেটিভ অ্যাক্সিলারেশন, তার জন্য মাইনাস এসছে। বলো বোঝা গেছে, আরে বোঝা গেছে। এবারে দেখো এম এর মান কত, এম এর মান স্যার 4200 কেজি, তো 4200 বসাও। এর মান কত না -10, এর মান কত -10, তো আমি বলতে পারি তার মানে 3টে শূন্য হচ্ছে নাকি, 4200 -4200 নিউটন, তার মানে অ্যান্সার কী হয়ে যাবে, বি হয়ে যাবে। এখানে খেলাটা আরও জমে যেত যদি একটা ই অপশান দিয়ে না শুধু 42,000 নিউটন এইভাবে লেখা থাকতো, ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো এখানে ক্লিক করে দিয়ে চলে আসতো, কিন্তু এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, বোঝা গেল, -42,000 নিউটন। এখানে শুধু অ্যাক্সেলারেশনটা বার করে নিয়েছি, কিন্তু মনে রাখতে হবে এক তো আমাকে ইউনিটটা চেঞ্জ করতে হচ্ছে, আর এটা যেটা বেরোলো সেটা হচ্ছে ইউ নট ভি, ভি তো থেমে গেছে, অন্তিম বেগটা জিরো, অন্তিম বেগটা জিরো, ঠিক আছে। তো অ্যাক্সেলারেশন -10, জাস্ট অ্যাক্সেলারেশনটা পুট করে দিয়েছি, আর কিছুই করিনি। খুব ভালো কোশ্চেন ছিল, দেখো গ্রুপ ডি 2025-এ আসা প্রশ্ন, ঠিক আছে। বলছে গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী ভরবেগের পরিবর্তনের হার কার সমানুপাতিক হয়, বলো। ভরবেগের পরিবর্তনের হার ফোর্স, বলের সমানুপাতিক হয়, এই কিছুক্ষণ আগে দ্বিতীয় সূত্র পড়লাম আমরা। আচ্ছা এটা বলো কী হবে, ক্রিকেট খেলার সময় একজন খেলোয়াড় দ্রুত ধেয়ে আসা বল ধরার সময় তার হাত কেন পিছনের দিকে টেনে নিয়ে যায়, দেখো গ্রুপ ডি 2025-এর প্রশ্ন। একটা জিনিস মনে রাখবে, সময় যত বাড়বে না ফোর্স তত কমবে। ধরো ধরো তুমি একটা বলকে ব্যাট দিয়ে শট করলে, ঠিক আছে, একটা বলকে ব্যাট দিয়ে শট করলে, এই বলটা দ্রুত বেরিয়ে গেল, ঠিক আছে, কত গতিবেগ আছে, ধরো সাপোজ আমি কথা বলছি 100 মিটার পার সেকেন্ড এর গতিবেগ, ঠিক আছে। ধরো এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, বাদ দাও বলটা যাচ্ছে, এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। বলো যদি আঘাত করে, যদি ক্যাচ লোপার বাদ দাও, যদি আঘাত করে কাকে বেশি জোরে আঘাত করবে, এই ব্যক্তিকে জোরে আঘাত করবে নাকি এই ব্যক্তিকে জোরে আঘাত করবে, একটাই কথা বলবে স্যার এই একদম সামনে আছে,
একে সব থেকে জোরে আঘাত বেশি করবে, একে বেশি আঘাত করতে পারবে না। এর পিছনে কারণ কি, বা এই যদি আরও ডিস্টেন্স কভার করে, দেখবে যখন ধরো রোহিত শর্মা 6 মারলো, বিরাট কোহলি 6 মারলো, কি হয় একটা জায়গায় যেয়ে পরে তো আর তো থাকে না, বেগ থাকে না, কি হয়ে যায়, কারোর না কারোর হাতে পড়ে যায়, বা যদি কারোর হাতে না পড়ে সেটা মাটিতেই পড়বে মাধ্যাকর্ষণ শক্তির জন্য। তো কোথাও না কোথাও যত সময় বাড়তে থাকে তত ফোর্স তার কমতে থাকে। দেখো এফ সমান এম এ, কিন্তু এ কে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি। তো সময়ের যদি আমি টাইমের কথা বলি না, টাইমের সঙ্গে সঙ্গে ফোর্স ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে টাইম যত বাড়বে ফোর্স তত কমবে, টাইম যত বাড়বে ফোর্স তত কমবে। যখনই দেখবে কোনো স্লিপার যখন দাঁড়ায়, যখন ক্রিকেট খেলা হয়, স্লিপে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থেকে ক্যাচ নেওয়ার জন্য, সে কী করে, দেখবে হাতটা পিছনে করে, কারণ কি তৎক্ষণাৎ বলটা গেছে। যদি এই যে হাতটা পিছনে করছে, তার যে সময়টা লাগছে, এই সময়ের সঙ্গে সঙ্গে ফোর্স কিছুটা কমে যায় এবং তাকে ডাইরেক্ট আঘাত করতে পারে না, তার হাতে লাগে না। তো অ্যান্সার কী হবে বলো, অ্যান্সার কী হবে? আঘাতের সময় বাড়ানোর জন্য ইম্প্যাক্ট টাইমটা বাড়িয়ে দেয়, যাতে হাতের ওপর প্রযুক্ত বল কমে যায়। ওহো, এখানে সঠিক উত্তর লেখাই আছে আবার। তো এটাই হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, এটাই হচ্ছে সঠিক উত্তর। যত সময় বাড়বে তত বলের মান কমবে, যত সময় বাড়বে বলের মানটা তত কমে যাবে। সেই জন্য সামনের ব্যক্তিকে যত জোরে হয়তো আঘাত করতে পারবে, এত দূরে ব্যক্তি থাকলে এত দূরে অত জোরে আঘাতই করতে পারবে না, কারণ সময় বাড়ার সঙ্গে সঙ্গে কী হলো, তার ফোর্সের মানটা কমে গেল, বলের মানটা কমে গেল। ঠিক আছে, 2025 আসার প্রশ্ন এটা। পরের অ্যান্সার কী হবে বলো? 2 কেজি ভরের টেকনিশিয়ান এসছে, 2 কেজি ভরের একটা বাক্সের ওপরে 4 নিউটন স্থির বল 2 সেকেন্ডের জন্য কাজ করে। তো প্রাথমিক বেগ বলে দিয়েছে, বাক্সের শেষ বেগ কত বলো? বেগ সমান আমরা কি জানি, ইউ প্লাস এটি। তো প্রাথমিক বেগ কত বলেছে? 2। বস্তুর ত্বরণ দেওয়া আছে কি? ত্বরণ দেওয়া নেই, তাহলে বার করো। বার করতে গেলে আমরা এই ফর্মুলা লাগাবো, এফ সমান এম এ। তো এ সমান কী হয়ে যাবে, এফ বাই এম। বস্তুর বল কত দিয়েছে, এফ কত দিয়েছে, 4 নিউটন, ঠিক আছে। আর এম কত দিয়েছে না, 2 কেজি। তো কাটাকুটি করলে দেখো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে ত্বরণ, তাই তো। তো এখানে বস্তুর ত্বরণ 2, আর টাইম কত দিয়েছে, টাইম দিয়েছে 2 সেকেন্ডের জন্য। তো 2 + 4 সমান হচ্ছে, কিছু ভুল করছি, কুছ গলত কর রেগা, 4 আর 2 6 মিটার পার সেকেন্ড, এটা তো অ্যান্সার আসার কথা। এ ইজ দ্য রাইট আনসার। তো এখানে আমি কি করলাম, এর মানটাকে বার করতে হলো, আমার বার করা ছিল না, বোঝা গেল। আর ফর্মুলা এটা ইউজ করলাম, আমার যে মোশনের ফর্মুলাগুলো পড়েছিলাম সেই ফর্মুলা দেখো এখানে ইউজ হচ্ছে। বারবার বলছি, আগে যে চ্যাপ্টারটা পড়েছিলাম খুব ভালো করে পড়বে। ওই যে 3টে ফর্মুলা আমি বলেছিলাম, ওই 3টে ফর্মুলা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এবং আজকে যে ফর্মুলা দেখো, আজকের যে এফ সমান এম এ শিখলাম, কোথাও না কোথাও আমাকে কমপ্লিট করতে হচ্ছে এই ফর্মুলা দিয়ে লাস্ট পর্যন্ত, ভি এর মান যখন বার করতে হচ্ছে, অন্তিম বেগ যখন বার করতে হচ্ছে, ঠিক আছে। তো একটার সঙ্গে একটা কিন্তু রিলেটেড। চলো আজকে এই পর্যন্তই রাখলাম। আর তোমরা খুব ভালো করে কিন্তু রিভিশন দাও, আমাদের আরেকটা পার্ট লাগবে, কিছু টপিক আর বাকি আছে, কিছু নিউমেরিক্যাল বাকি আছে, কিছু টপিক বাকি আছে। আমি নেক্সট পার্টে তোমাদের এই চ্যাপ্টারটাকে শেষ করে দেবো, নেক্সট পার্টে, ওকে। আর তোমরা কিন্তু বারবার বলছি, এটা ভাবো না যে ক্লাস যখন কমপ্লিট হবে তখন পড়বো কি পড়বো না পড়বো। এখন কিন্তু যেভাবে ক্লাস চলছে কন্টিনিউ পড়তে থাকো, এবং তার সঙ্গে সঙ্গে না রিভিশনে ফোকাস করো। বায়োলজি কমপ্লিট হয়ে গেছে এমনটা না হয় ফিজিক্স পড়তে পড়তে তোমরা বায়োলজি ভুলে যাচ্ছ, ঠিক আছে। তো রিভিশন কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। আর তোমাদের জানিয়ে রাখি যে আমাদের ব্যাচ, পেড ব্যাচ আছে, যদি কেউ চাও পেড ব্যাচ নিতে পারো। 399 টাকা প্রাইস আছে। চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস, গ্রুপ ডি 2025-26-এর 101টা শিফটের সলিউশন, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, প্রিন্টেবল পিডিএফ, সব কিছু এখানে পেয়ে যাবে তোমরা। 399 টাকা প্রাইস আছে। আর যদি আমাদের কমপ্লিট ব্যাচে আসতে চাও 699 টাকা প্রাইস আছে। সায়েন্সের সঙ্গে ম্যাথামেটিক্স, রিজনিং, জিকের ভিওডি ব্যাচ তোমরা পেয়ে যাবে। আর একবার বলে দিই যে তোমাদের 1 জুন 2025 থেকে 1 জুন 2026 কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল আছে, মাত্র 99 রুপিস প্রাইস। টপিক ওয়াইজ প্লাস ওয়ান লাইনার সমস্ত কিছু এর মধ্যে আছে, স্পিডি পাবলিকেশন থেকে বানানো, সম্পূর্ণ বাংলা ভাষায়। এর বাইরে আর কোনো কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের পড়তে হবে না। এর সঙ্গে তুমি যদি স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স দুটো একসঙ্গে নিয়ে নাও, মাত্র 199 টাকায় পেয়ে যাবে, যেখানে স্ট্যাটিক জিকেরই শুধু প্রাইস আছে 149 টাকা, একসঙ্গে নিলে 199 টাকা, ঠিক আছে। আর আমাদের কাছে প্রিভিয়াস ইয়ার সমস্ত বই আছে, নিচে সব প্রাইস আছে দেখতে পাচ্ছ। প্রিভিয়াস ইয়ার যদি প্রয়োজন হয় বলবে অবশ্যই। 2016 থেকে 2026 পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের বই এবং পিডিএফ অ্যাভেলেবেল আছে। এইটার বই অ্যাভেলেবেল নেই, তোমরা অনেকে মেসেজ করছে এই বইটা পিডিএফ পাবে, শুধু 249 টাকা পিডিএফ পাবে, এটার বই নেই আমাদের কাছে, ঠিক আছে। আর ম্যাথেরও অ্যাভেলেবেল আছে প্রিভিয়াস ইয়ারের বই, যদি চাও নিতে পারো। শুধু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে,
আমি এখানে একটা কিউআর কোড দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করলে কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, কোর্স চাইলে কোর্স অ্যাড করে দেবো, বই চাইলে বই এখান থেকে যোগাযোগ করে নেবে, আর পিডিএফ চাইলে হোয়াটসঅ্যাপই তোমাদের সেন্ড করে দেওয়া হবে, ঠিক আছে। এছাড়া আমাদের এক্সামগ্রামটি অ্যাপ্লিকেশন থেকে ডাইরেক্ট নিতে পারো, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রামে যুক্ত থাকবে, টেলিগ্রামে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে সমস্ত আপডেট তোমাদের দিয়ে দিই, ওকে। আর যদি কোথাও কোনো প্রবলেম থাকে এই নাম্বারে তোমরা সিম্পলি যোগাযোগ করবে, ওকে। আর বাস, যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, স্টুডেন্টদেরকে একটু শেয়ার করো, ভালো লাগলে কমেন্ট করবে, ভালো লাগবে তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, কমেন্ট করলে ভালো লাগে, আরও ভালোভাবে ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের জন্য, ঠিক আছে। অবশ্যই ভালো করে তো এমনি আছি, কমেন্ট না করলেও আমি ভালো করে ক্লাস নিয়ে আসবো, সেটা ব্যাপার না, কিন্তু কমেন্ট করলে কোথাও না কোথাও মোটিভেশন পাই, ভালো লাগে, ঠিক আছে। চলো পরে ক্লাসে আবার দেখা হবে, সবাই খুব ভালো থাকবে, আজকের মতন বাই, থ্যাংক ইউ।